যদি মৃত্যুর পরিমাণ আমরা ধরি, এখানে কিন্তু 150+ বা 200-এর মতো পার ইয়ার মানুষ মারা যায়। যদিও অনেকে বলবেন যে অন্য ডিজাস্টারের ক্ষেত্রে কিন্তু তার চেয়ে তো অনেক কম। আমি বলবো যে এটার ইফেক্টটা অনেক বেশি। যদিও এত লোক মারা যাচ্ছে 150, কিন্তু এটার ইফেক্টটা অনেক বেশি আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস ক্ষেত্রে। যেমন আমি বলবো যে আগুন যে ধরছে এতে কিন্তু 500 থেকে 600 কোটি টাকা কিন্তু প্রপার্টি ড্যামেজ হয়েছে পার ইয়াতে। অনেক লোক চাকরি হারিয়ে ফেলতেছে, পরিবারে অশান্তি, অনেক রকম মানে কি বলবো যে সোসাইটিতে প্রবলেম এর মাধ্যমে সৃষ্টি হচ্ছে। যে এই যে আগুন ধরছে আর 70 থেকে 75% আগুনের মূল কারণই হলো ইলেকট্রিক্যাল ফায়ার। হয়তো ফায়ার ইলেকট্রিক্যালে হচ্ছে, বাট সেকেন্ডারি ফায়ার কিন্তু আপনার গ্যাস, আপনার তারপরে কেমিক্যাল এর শাকিল স্যার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। স্যারের নেটওয়ার্ক সমস্যা। স্যার কি আছেন নাকি লাইন কেটে গিয়েছে? শাকিল স্যার আনমিউট করে নেন। মোবাইলে ট্রাই করো। শাকিল স্যার আনমিউট করে নেন। শাকিল স্যার শুনতে পাচ্ছেন? আনমিউট করে নেন, আনমিউট। শাকিল স্যার আমাকে শুনতে পাচ্ছেন? আনমিউট করে নেন শাকিল স্যার। আমি মেসেজ দিয়ে দিচ্ছি স্যারকে। তিনি তো কন্টিনিউ করে যাচ্ছেন, কোনো কারণে লাইন প্রবলেম হচ্ছে। আনমিউট করে নেন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না এবং আপনার স্ক্রিনও চলে গিয়েছে। এখন শুনতে পাচ্ছেন জাকির ভাই? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে এখন। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আমাকে কি এখন আমাকে শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, তারপরে ওইখান থেকে কন্টিনিউ করেন যেখান থেকে লাইনে প্রবলেম হয়েছিল। ফয়সাল ভাই, জি ভাই, আপনি প্রয়োজনে স্ক্রিনটা শেয়ার করে দেন, বিকজ আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আপনার নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। আমি তো আনমিউট করেছি। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন। আমাকে শোনা যাচ্ছে কিনা? জি জি যাচ্ছে। জাকির ভাই আমাকে শোনা যাচ্ছে? জি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি প্রয়োজনে মাইক্রোফোনটা খুলে ফেলেন, কোনো প্রবলেম হয়েছে আপনি ওই জায়গা থেকে স্ক্রিনটা শেয়ার করে আবার কন্টিনিউ করেন। আমরা সবাই ওয়েট করছি।
ভাই শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। আমার মনে হয় স্যারকে একটা ফোন দেন মোবাইলে, যদি কারো কাছে নাম্বার থাকে। স্যারের হেডফোনে একটা প্রবলেম হচ্ছে, হয়তো বা স্যার বুঝতে পারছেন না। জি জি তাই মনে হচ্ছে, আমি ফোন এটা দিচ্ছি। হচ্ছে একটা মানে নরমাল ফোনে ফোন দিয়ে বলা, উনি আসলে বলছেন, বাট আমরা যে শুনতে পাচ্ছি না, এটা উনি রিকগনাইজ করতে পারছেন না স্যার। জাকির ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি জি শুনতেছি। শোনা যাচ্ছে স্যার, ওকে। স্ক্রিনটা শেয়ার করেন স্যার, শোনা যাচ্ছে। আমি শেয়ার করছি স্ক্রিনটা। জি স্যার। আপনি হেডফোন ইউজ করার দরকার নেই, এভাবেই করেন। আমি ফায়ার সিচুয়েশন সম্পর্কে একটু বলবো যে বাংলাদেশে 17,000-এর মতো ফায়ার প্রতি বছর হয় এবং প্রতি বছর 4,000-এর উপরে ফায়ার ঢাকা সিটিতে এটা সংঘটিত হয় এবং মানুষ মারা যায় প্রায় 150 জনের মতো বা অধিক, এবং 500 থেকে 600 কোটি টাকার মতো এখানে ক্ষতি হয়ে থাকে, ড্যামেজ হয়ে থাকে পার ইয়ার। এবং মূল কারণ হলো আপনার ইলেকট্রিক্যাল কজ, এবং এটা প্রাইমারি কজ ইলেকট্রিক্যাল হলে পরে, বাট সেকেন্ডারি কজগুলো আপনি চলে যায় গ্যাসের ক্ষেত্রে বা আপনার হলো এয়ার ক্ষেত্রে, কেমিক্যালের ক্ষেত্রে আপনি চলে যায়। কারণটা হলো the loss of life, damage of the property, loss of business, loss of goodwill, and the environment pollution. এখন ফায়ার ডিটারমাইনিং ফায়ার কস্টটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি ফায়ার কস্টটা ডিটারমাইন না করতে পারেন, তাহলে আপনি কোনোভাবেই একটা প্রিভেন্টিভ এফোর্টটা আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন না। আর বড় কাজ হলো ফায়ার ফাইটারের জন্য কোন স্ট্র্যাটেজিতে সে কিন্তু অফেন্সিভ বা ডিফেন্সিভ বা কম্বিনেশন বোথ যাবে কিনা, এটাও কিন্তু নির্ভর করে অ্যাবসলিউটলি আপনার হলো ডিটারমিনেশন অফ দি ফায়ার কজ। আরেকটা জিনিস হলো ফায়ার কজ যদি ডিটারমাইন করতে পারেন, আপনার যে আগুন ধরলে পরে যে আপনি যন্ত্রপাতিগুলো ইফেক্টিভলি কাজ করতেছে না, এটাও কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আরেকটি জিনিস হলো যে আপনার অনেকে ইল মোটিভে আগুন ধরায়, যদি আপনার ফায়ার কজ যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন প্রপার ওয়েতে, তাহলে কিন্তু এই সমস্ত লোকরে আপনি ধরে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করতে পারবেন। আরেকটি জিনিস হলো আমাদের দেশে দেখবেন যে সমস্ত ফ্যাক্টরি আছে, কমার্শিয়াল এরিয়া আছে, আগুন লাগে পৃথিবীর বিভিন্ন দেশেই দেখা যায় যে ইন্স্যুরেন্সের প্রফিট গেনিং এর একটা টেন্ডেন্সি থাকে। আপনি যদি অ্যাকচুয়ালি ফায়ার কস্টটা আইডেন্টিফাই করতে পারেন, তাহলে কিন্তু এখানেও যে ক্রিমিনাল তাকে আইডেন্টিফাই করে ইন্স্যুরেন্স ক্লেম থেকে বিরত করতে পারবেন এবং আপনি তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে ফায়ার কস্টটা জানা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখন অনেকে বলে থাকে যে ফায়ার কস্টটাকে আইডেন্টিফাই করবে, এবং আমরা দেখি যে একটা আগুন ধরলে পরে স্পটে যে বিভিন্ন জন বিভিন্ন রকম বক্তব্য দিয়ে থাকেন যে আগুনটা ধরেছে ইলেকট্রিক্যাল ফায়ার বা এটা। এত সহজই যদি হতো কজেস অফ ফায়ার যদি বের করা, তাহলে আমি মনে করি যে সবকিছু সম্ভব ছিল। আপনি গেলেন, দেখলেন আর বলে ফেললেন, এটা কোনোভাবে ফ্ল্যাট কমেন্ট করা উচিত না। কারণ ফায়ার কজ যদি আইডেন্টিফাই করতে হয়, অনেক কিছু জিনিস এক্সামিন করেই কিন্তু আপনি এটা বের করতে হবে। এবং এটা একমাত্র দায়িত্ব হলো NFPA 921 এবং ফায়ার সার্ভিসের আইন 2003 অনুযায়ী এটা অ্যাবসলিউটলি এটা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের দায়িত্ব। অন্য কেউ যদি এটা করে থাকে,
তাহলে আমি মনে করব যে এর দায়িত্ব ওই ব্যক্তিকে নিতে হবে। আর আরেকটা জিনিস হলো যে লিডিং prerequisite for the finding the fire cause, ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হলো এটার জন্য অরিজিন অফ ফায়ার আপনাকে অবশ্যই বের করতে হবে। অরিজিন অফ ফায়ার যদি আপনি না বের করতে পারবেন, কোনোভাবেই আপনি কিন্তু আপনার এটা করতে পারবেন না, ফায়ারের কজটা ডিটারমাইন করতে পারবেন না। না ফায়ার কজ যদি আপনি ডিটারমাইন করতে চান, তাহলে অরিজিন অফ ফায়ার যদি আপনি আইডেন্টিফাই করতে চান, তাহলে একজন লোককে ডিটারমাইনিং দি বা আন্ডারস্ট্যান্ডিং দি ফায়ার ডিনামিক্স, তার মানে ফায়ার কেমিস্ট্রি, spreading of fire, heat transfer, hostile fire environment, reading of smoke, fire behavior সম্পর্কে একটা লোককে অবশ্যই জানতে হবে। উইদাউট দ্যাট আপনি কোনো অবস্থাতেই আপনি অরিজিন ফায়ার কিন্তু ভেরি ডিফিকাল্ট। আরেকটি জিনিস হলো সাপ্লিমেন্ট করতে হবে, যেটা আন্ডারস্ট্যান্ডিং দি ফায়ার প্যাটার্ন। ফায়ার ধরলে পরে আপনি দেখবেন বিভিন্ন রকম প্যাটার্ন, ভি প্যাটার্নে আপনার হবে, ইনভার্টেড প্যাটার্ন হবে, তারপরে সিলিং স্পালিং হবে, charge depth, low burning. These are the indication, these are the burning pattern আপনাকে ক্লুজ দিবে যে আসলে আগুনটা কিভাবে ধরেছে, সেটাও কিন্তু একটা ক্লুজ দিবে। তারপরে আরেকটি জিনিস হলো এভিডেন্স, ইনফরমেশন। ফার্স্ট যে ফায়ার ফাইটার রেসপন্স করলো, সে কিন্তু অনেক ইনফরমেশন পাবে, মিডিয়ার মাধ্যমে পারবে, লোকের মাধ্যমে পারবে। এইগুলা ইনফরমেশন গুলো অবশ্যই নোটিশে নিয়ে আসতে পারবে। ডেমনস্ট্রেটিভ এভিডেন্স থাকবে যে আমি স্পটে গেলাম, ওখানে লোকজনের আচরণ কি ছিল, কোনো বাধা ছিল কিনা, কোনো মিছিল ছিল কিনা, এগুলোও কিন্তু আপনার অরিজিন অফ ফায়ার আইডেন্টিফাই করতেও আপনার করবে। ফিজিক্যাল এভিডেন্স, ওখানে যদি আপনার গ্যাসের বোতল পান বা আপনি কেরোসিনের বোতল পান বা অন্য কোনো অ্যাক্সিলারেন্ট মিনস পান বা বিভিন্ন পেপার ট্রেল পান, দিস ইজ অলসো ইন্ডিকেশন একটা ফায়ারে। স্মোকার মেটেরিয়াল, স্মোকিং ম্যাটেরিয়াল যদি সিগারেটের কোনো কিছু দেওয়া আসলে পান, এটাও কিন্তু একটা ইন্ডিকেশন দিব। চার, ডেপথ চার, মানে যে একটা জিনিসকে আগুন ধরলো, এটা একটু বার্নিং যদি ডিপ হয়, তাহলে এটার একটা ইন্ডিকেশন, এটা একটা ফায়ার কজই করবে। আর লাইট বার্নিং হলে পরে আরেকটা ইন্ডিকেশন করবে। স্মোক কালার, অডর, এটাও কিন্তু ইন্ডিকেশন করবে এক ধরনের ফায়ার। ট্রান্সফার অফ এভিডেন্স, মানে ফায়ারটা কিভাবে প্রপাগেট হলো, এক জায়গা থেকে আরেক জায়গায় কি গেল, এটা ক্যাবেলের মাধ্যমে গেল কিনা, এটা পাইপের মাধ্যমে গেল কিনা, এটা স্মোকের মাধ্যমে গেল কিনা, এটা ভার্টিক্যালি বা হরাইজন্টালি কোন মিন্সের মাধ্যমে গেছে। দিস উইল অলসো গিভ ইউ দি ইন্ডিকেশন টু ফাইন্ড আউট দি অরিজিন অফ দি ফায়ার। হিট ট্রান্সফার কিভাবে হলো, ক্লদিং, কোনো দিকে দেখবেন যে একটা লোকের গেঞ্জি পাওয়া গেল পোড়া বা কোনো কিছু পাওয়া গেল, দিস অলসো ইন্ডিকেট দি অ্যানাদার ফায়ার। ওখানে আপনি কর্ডেক্স তার পেলেন বা আপনি সোডা পাইলেন বা আপনার লো বার্নিং যেটা লো এক্সপ্লোসিভিটি পাইলেন বা আপনি পেট্রোল পাইলেন বা আপনার কেরোসিনারি পাইলেন, দিস অলসো ইন্ডিকেট গিভ ইউ দি ক্লুজ ফর দি অরিজিন অফ ফায়ার। তার মানে আমরা যদি ফাইন্ড আউট করতে চাই অরিজিন অফ ফায়ার, অ্যাকচুয়ালি কজেস অফ ফায়ার, অরিজিন অফ ফায়ারের ক্ষেত্রে আপনি আমাকে ফায়ার ডিনামিক্স আপনি জানতে হবে, ফায়ার প্যাটার্ন জানতে হবে, আর এভিডেন্স, এই তিনটাকে একত্রে নিয়েই আপনি অ্যাট দি এন্ড আপনি বলতে পারবেন যে কজেস অফ ফায়ার কি। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স কিন্তু অ্যাকচুয়ালি দে আর ডুইং দ্যাট। এমন না যে আমি স্পটে যাই বলে দিলাম এটা ইলেকট্রিক্যাল ফায়ার, তাহলে এগুলো হাইপোথিসিস বেসিসে বলা হবে এবং ইনভেস্টিগেশনটা অন্যভাবে প্রোভাইড করতে বলা হবে। তো আমরা যারা এগুলো করতেছি, আমি মনে করবো যে আপনারা ফায়ার নিয়ে বহুত কথা বলেন যে এই ঝামেলা ওই ঝামেলা, কিন্তু কজেস অফ ফায়ার কিভাবে ধরেছে কোনোভাবেই একটা বলা উচিত না, এবং দিস উইল বি ফাইন্ড আউট দি অনলি দি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থ্রু দি ইনভেস্টিগেটিভ মেথড। নাও ওভারঅল যেগুলো আলোচনা করেছি, এগুলোর ক্ষেত্রে ফায়ারকে তিন ভাগে ভাগ করা যায়। একটা ন্যাচারাল ফায়ার, যেটা মানে একমাত্র আল্লাহ প্রদত্ত, আর কারো কোনো হাত নাই। আরেকটা হলো অ্যাক্সিডেন্টাল ফায়ার, মানে আপনার দুর্বলতা, আপনার ল্যাকিংস এর জন্য যে ফায়ার হবে সেটা হলো অ্যাক্সিডেন্টাল ফায়ার। আরেকটা হলো ইনসেন্ডারি ফায়ার, যেটা হলো ইল মোটিভ, ব্যাড ইন্টেনশন, যে আগুনটা ধরে দেবে ব্যক্তির মাধ্যমে, সেটা হলো আপনার ইনসেন্ডারি ফায়ার। নাও কাম টু দ্য পয়েন্ট, ন্যাচারাল ফায়ার কোন কোন ক্ষেত্রে হতে পারে, যেটা হলো লাইটিনিং। লাইটিং আবার দুই ক্ষেত্রে হতে পারে, হট বোল্ট আর হলো কোল্ড বোল্ট।
দীর্ঘ সময় যদি লাইটিং হতে থাকে সেটাকে হট বোল্ট বলে, যেটা হলো কম্বাস্টেবল মেটেরিয়ালের উপরে পড়বে। পজিটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ এসে এনভায়রনমেন্টের পজিটিভ চার্জের সাথে মিলিত হয়ে আপনার এটা দেখবেন যে লাইটিং এর মাধ্যমে আগুন ধরে যাবে। আর কোল্ড বোল্ট হলে যেটা মানে অল্প সময়ের হয়, সেটা হলো একটা এই সমস্ত এই কোল্ড বোল্টের যে থান্ডারিং এর সাধারণত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স এগুলোই হয়। আর হট বোল্ট থান্ডারিং এর মাধ্যমে মানুষের মৃত্যু হয়ে থাকে, বড় বড় আগুন ধরে থাকে। আপনি দেখা গেল ইলেকট্রিক পাইলাইনের নিচে বা বড় গাছের নিচে দাঁড়াইলেন, থান্ডারিং হয়ে মারা গেলেন, বা বড় একটা অবজেক্টিভের নিচে দাঁড়াইলেন, আপনি ওখানে আগুন হয়ে তারপর দেখা গেল যে বিরাট ধরনের একটা হলো যে অনেক মানুষের মৃত্যু ঘটলো। যেমন গতকাল আপনি দেখেন নৌকার মাধ্যমে যাইতেছিল কয়েকজন লোক কিন্তু থান্ডারিং এর জন্য মারা হয়েছে। এটা কন্ডাক্টর হিসেবে কাজ করছে কিন্তু পানি, এখানে অবজেক্টিভ ছিল এবং পানিতে তাদের ছিল দেখেই আপনার নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ সেই কিন্তু এখানে হয়েছে, লাইটিং হয়েছে এবং মানুষ মারা গিয়েছে। তারপর স্পন্টেনিয়াস হিটিং, যেটা হলো আপনার একটা বস্তু রেখলে পরে আপনার ভ্যাপার হবে, হট হবে, এবং কনফাইন্ড রুমের ভিতরে যদি এটা হয় তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় গেলে পরে নিজে যে আগুন ধরবে এবং আপনার এটাতে দেখা যাবে বড় ধরনের আগুন হয়েছে। এগুলোর উদাহরণ হতে পারে যে অ্যানিমেল অয়েল, তারপরে হলো কোল, তারপরে খড়ের গাদা, জুট, তারপরে কেমিক্যাল। এগুলো যদি একটা কনফাইন্ড রুমে, ইভেন কোল মাইন ফিল্ডে যদি আপনার বাইরে জায়গায় থাকে, তাহলে দেখবে যে ভালো ব্যাকটেরিয়া গুলা বৃষ্টি হলে পরে নিচের দিকে আপনি প্রচুর পরিমাণে আপনি কিন্তু হিট ইমিট করতে থাকে, এবং এক পর্যায়ে হিট গুলো যখন বেড়ে যেতে পারে তখনই কিন্তু এখানে আগুন ধরে যায়। সেম গোষ্ঠ আপনার খড়ের জায়গাও, আপনি গোবরের কাড়িতেও আপনি দেখবেন। আরেকটা ফায়ার হতে পারে সান রে থেকে। সান রে কোনো রিফ্লেক্টেড বস্তুতে যদি আপনার পড়ে, বা মেরর অথবা রিফ্লেক্টেড কোনো যদি শাইনি অবজেক্টের উপর পড়ে, এটা কিন্তু একটা বস্তুতে যদি কন্টিনিউয়াসিটি পড়ে ওখান থেকে আপনার আগুন ধরতে পারে। তো আমরা দেখতে পারি যে এখন দেখতে পারি কেজ ইন পয়েন্ট, মানে কি কি ক্ষেত্রে আপনার আপনার ন্যাচারাল ফায়ার গুলো হতে পারে। কোন মাইন ক্ষেত্রে লাইটেনিং, তারপরে হলো খড়ের গাদা থেকে ল্যান্সিড অয়েল, যেটা আমরা মিলিটারিতে সবসময় আপনার অস্ত্র পরিষ্কারের জন্য আমরা রাখতাম। এরকম যে লিনসিড অয়েল যদি আপনার মেটেরিয়াল পরিষ্কার করার পরে যদি রেখে দেওয়া হয় কোনো জায়গায় কনফাইন্ড রুমের দিয়ে, এটা কিন্তু ভ্যাপার আপনার করে, এবং ভ্যাপারটা বের হওয়ার জন্য প্রয়োজনে যদি আপনার ভেন্টিলেশন না থাকে এক পর্যায়ে এখানে কিন্তু আপনার আগুন ধরে। এখন প্রিভেন্টিভ এবং কন্ট্রোল মেজার যদি আমরা করতে পারি লাইটিং এর ক্ষেত্রে, আপনার হিউম্যান প্রোঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি হলো যে আপনাকে রেসপন্সিভ হতে হবে। প্যাসিভ অ্যাকশন গুলো হলো আপনাকে লাইটিং প্রোটেকশন আপনাকে লাগাইতে হবে। তারপর স্পন্টেনিয়াস ইগনিশনের সেম আপনার অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে। প্যাসিভ অ্যাকশন গুলোতে আপনার হলো স্টোর মেটেরিয়াল, এগুলা কিন্তু আপনার অ্যাজ পার দি স্টোরেজ গাইডলাইনে রাখতে হবে। তারপরে আপনার ভেন্টিলেশন সিস্টেম থাকতে হবে, এবং স্টোর পাইল গুলো এমন উঁচা রাখা যাবে না যাতে এটার আপনার হিট যাতে বের না হইতে পারে, এরকম রাখা যাবে না। তারপর ডিটেক্টর লাগাইতে হবে, আয়ার টেকনিকের এটাই করতে পারেন। কোল্ড মাইন ক্ষেত্রে আমি বলবো যে বড় বড় যে এখানে আয়ার ডিভাইস লাগাইছে, এখানে রিমোট সেন্সিং এর মাধ্যমে কিন্তু তারা আইডেন্টিফাই করতেছে স্পন্টেনিয়াস ইগনিশন। আর ফায়ার ফাইটিং এর ক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাক্টিভ এবং প্যাসিভ ফায়ার ফাইটিং সিস্টেম এখানে ইনস্টল করতে হবে। নাও কাম টু দ্য অ্যাক্সিডেন্টাল ফায়ার ফাইটার, যেটা হলো আপনার জানেন কিন্তু আপনার দুর্বলতা, আপনি কোনো প্রিভেন্টিভ নিচ্ছেন, আপনার ল্যাকিংস এর জন্য যে আগুনটা হয়ে থাকে সেটা হলো আপনার অ্যাক্সিডেন্টাল ফায়ার। কেমিক্যালের ক্ষেত্রে আমরা বলবো যে আপনি দেখেন এখানে ম্যাডাম আছে এবং আমরা একসাথেই কাজ করেছি। এই চিরাং পোর্ট থেকে আপনি যখন মাল খালাস করা কেমিক্যাল ঢাকার দিকে চলে আসে বড় বড় ট্রলির মধ্যে, বড় বড় কন্টেনারের ভিতরে, বড় বড় বাজারের মাধ্যমে, ট্রেলারের মাধ্যমে, আপনি দেখেন কোনো হ্যাজার্ড আইডেন্টিফিকেশন, কোনো মার্ক নাই, ইউএন নাম্বার নাই, ক্যাশ নাম্বার নাই, এরকম একটা জিনিস চলে যাচ্ছে। মানে এদের যে ট্রান্সপোর্ট হচ্ছে এই সিস্টেমে যদি এরকম হইতে, তাহলে বড় একটা দুর্ঘটনা দেখা যাবে। একদিনই দেখবেন যে এই জিনিসটা এক্সপ্লোড হয়েছে ঢাকা শহরের ভিতরে, দেখা যাবে 500 লোক এমনি মারা গেছে এই কেমিক্যাল ইয়েতে। আপনি দেখবেন এলপিজি সিলিন্ডার গুলো অহরহ চলে যাচ্ছে, যেমনি সেমনি এর থেকে বড় একটা এক্সপ্লোশন হতে পারে। তারপরে হলো স্টোর, আপনি যদি দেখেন
যে ঢাকা শহরে, পুরাতন ঢাকা, কেমিক্যাল গুলো যত্র ভাবে ব্যবহার করতেছে, এটাকে করোসিভনেস, তারপরে এক্সপ্লোসিভ নেচার, তারপরে হলো আপনি গ্যাসিয়াস যে কেমিক্যাল গুলো আছে নির্দিষ্ট টেম্পারেচার রাখার কথা, সেগুলো মেনে চলতেছে না। ফ্যাক্টরিতে দেখলে পরে যাবেন আপনার ওখানে কেমিক্যাল হ্যান্ডেলিং গুলো মিস হ্যান্ডেল হচ্ছে, এটাতে বেজ এবং আপনার একত্রে মিশে যাচ্ছে, করোসিভ গুলা আপনার চলে যাচ্ছে, ফ্লেমেবল আইটেমের সাথে আপনি মিশে একাকার হয়ে যাচ্ছে, এটার প্রতি তার হচ্ছে না। নট অনলি দ্যাট, এই যে কেমিক্যাল গুলো আপনি ইউজ করা হচ্ছে, এটা রানিং ওয়াটারের মাধ্যমে বিভিন্ন ওয়াটারের সাথে মিলে যাচ্ছে, সেই ওয়াটার গুলো কিন্তু আপনার ওয়াটার টেবিলে যে আবার মানুষের ভিতরে কিন্তু চলে যাচ্ছে। তার মানে হেলথ হ্যাজার্ডও কিন্তু এটা প্রচুর মানে হচ্ছে এই কেমিক্যালের জন্য। ইলেকট্রিক্যাল ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই, এইজিং, পুরাতন ইলেকট্রিক্যাল কেবল ব্যবহার করা হচ্ছে, তারপরে স্ট্যান্ডার্ড কেবল ব্যবহার করা হচ্ছে না, তারপরে ইমপ্রপার ইনস্টলেশন, শর্ট সার্কিট, ওভারলোড, তারপরে ইলেকট্রোমেকানিক্যাল ইকুইপমেন্ট যেগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো সাবস্ট্যান্ডার্ড, তারপরে হলো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স গুলো যেগুলো ইউজ করা ম্যাল ফাংশন, এগুলো করা হচ্ছে। 2 নাম্বার, পুরাতন জিনিস ইউজ করা হচ্ছে, সেগুলো থেকে আপনি কিন্তু এর হতে পারে। কুকিং যেটা হলো, যেটা আপনারা জানেন গ্যাসের থেকে হতে পারে, আনএটেনশন এখান থেকে হতে পারে। তারপরে মিসেলিনিয়াস যে আপনার ফায়ার গুলা আছে, স্মোকার ম্যাটেরিয়াল, সিগারেট খেয়ে যত্র ফেলে দিয়েছে, হিটিং জিনিসপত্র, আপনার কয়েল, ক্যান্ডেল, বয়লার এক্সপ্লোশন, এগুলো থেকে আপনার মিসেলিনিয়াস মানে আপনার অ্যাক্সিডেন্টাল ফায়ার গুলো হতে পারে। এখন আমরা যদি দেখি পিকচারে দেখবো, আপনি দেখেন এগুলো অনেকগুলো পিকচার ইলেকট্রিক্যাল, দেখেন আপনার ইলেকট্রিক্যালের এই যে আপনার এক্সটার্নাল কর্ড আছে, এখানে হয়তো ব্যবহারের জন্য 15 এম্পিয়ার পাওয়ার আছে, কিন্তু আপনি লাগিয়ে রাখছেন 75 এম্পিয়ার, তার মানে এটা ওভারলোড হয়েছে, এখান থেকে আগুন ধরতে পারে। তারপরে আপনি দেখেন ফ্রিজ আছে, ফ্রিজে এবং দেখবেন বিভিন্ন অ্যাপ্লায়েন্সের আপনার কিন্তু এটা কিন্তু ভেন্টিলেশনের সিস্টেম আছে, এখানে ভেন্টিলেশনটা যদি আপনি ঢেকে রাখেন এখান থেকে অ্যাক্সিডেন্ট হইতে পারে। পুরাতন তার এখানে মেল্টেড হয়ে যাচ্ছে, তারপরে আপনি ব্যবহার হচ্ছেন কস্টেপ। কস্টেপ তো আপনার হাই লোডেড কেবলে ব্যবহার করা হারাম হারাম হারাম, কিন্তু আপনি এখানে কস্টেপ দিয়ে এগুলা ব্যবহার করছেন। তার ছিঁড়া ফাড়া, তারপরে বাসবারের কন্ডিশন, তারপরে ট্রান্সফরমারে আপনার ব্রিদার যে আছে সিলিকন জেল, এগুলো আপনি কালো হয়ে যাচ্ছে, এটার কালার থাকার কথা হলো গোলাপি, এটা কালো হয়ে গেছে, ব্রিজ নিতে পারতেছে না, আলটিমেটলি এটা থেকে বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর্থিং সিস্টেম, আমি বলবো যে আর্থিং সিস্টেম বাংলাদেশের যে বড় বড় জায়গা আছে, ইভেন বাসার যদি বলেন, আর্থিং সিস্টেম ইজ সো পোর, আপনি কল্পনা করতে পারেন না, এটার জন্য কিন্তু বড় আপনার দুর্ঘটনা হচ্ছে। বার্নিং মার্ক, যদি ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সে কোনো বার্নিং মার্ক থাকে, সেখান থেকে কিন্তু বড় ধরনের আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনি দেখেন এখানে যে কেবল কানেকশন করছে, প্যারালাল কানেকশন, লুপিন কানেকশন, তার বাঞ্চেস কানেকশন, এগুলো ইলেকট্রিক হারাম হারাম, কিন্তু আমরা সচরাচর এগুলো ব্যবহার করছি। লিন্ট, ডাস্ট এর ভিতরে থাকছে, এগুলো থেকে আপনার বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। এই চিত্রটা দেখেন, এখানে হান্নান ভাই আমার সাথে ছিলেন, আমরা অনেক সাক্ষী, কেমিক্যাল কিন্তু যুদ্ধ করার অনেক সাক্ষী। এখানে দেখেন কিভাবে কেমিক্যাল হ্যান্ডেলিং করতেছে, কিভাবে এই যে কেমিক্যাল শহরের ভিতরে চলে যাচ্ছে, বড় বড় ইয়ের ভিতরে চলে যাচ্ছে, এখানে লিকুইড তারপরে সলিড একসাথে রাখা হয়েছে, মানে কোন কম্পার্টমেন্টেশন, নন কম্পার্টমেন্টেড কম্পার্টমেন্ট জিনিসগুলো একত্রে রাখা হয়েছে, সেগুলো থেকে বড় ধরনের অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে। কোনো নাম্বার নাই, কোনো সাইনেজ নাই, কোনো সাইনেজের পরিচিতি নাই, আমাদের ইয়ন নাম্বার নাই, ক্যাশ নাম্বার নাই, কেউ বুঝতেও পারবে না। এবং আমাদের যে মুভ করতেছে এক জায়গা থেকে আরেক জায়গায়, যারা জানা দরকার, পুলিশ, ফায়ার সার্ভিস, তারা কোনোদিন তাদেরকে ইনফর্ম করা হয় না, কিন্তু আগুন লাগলে পরে দেখা যায় যে ফায়ার সার্ভিস এড়ে যাচ্ছে। আমি বলতে পারবো যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এলপিজি যাচ্ছে বা ইয়ের যাচ্ছে, আরেকগুলা গাড়ি পড়ে যাচ্ছে, রাস্তার পড়ে যে বিরাট রকম এখানে এক্সপ্লোশন হয়েছে। তারপরে এখানে আমরা ডিফেন্সিভ মেথডে আমরা ইয়ের মাধ্যমে এখানে ফায়ার ফাইটিং করে তারপর কুল ডাউন করে এটাকে নিয়ন্ত্রণে এনেছি। বাট পূর্বের থেকে যদি এগুলো বলা হয়ে থাকে, তাহলে ফায়ার স্টেশন গুলো থাকবে এবং সবাই সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবে। এই কোঅর্ডিনেশনটা, কোলাবোরেশনটা নাই, এই জায়গায় একটা ভালোই করতে হবে। বলেন জাকির ভাই। হ্যাঁ, আপনার কুক হাউসের এগুলো হলো অনিয়ম, এগুলো থেকে কুক হাউসের ফায়ার হতে পারে। আর মিসেলিনিয়াস যেগুলো আছে
ফ্রিকশন, তারপরে হলো স্মোকিং, তারপরে হলো গ্রাইন্ডিং মেশিন, কয়েল, এগুলো থেকে আপনার এই মিসেলিনিয়াস ফায়ার হইতে পারে। আর এগুলো হলো প্রবাবল প্রবলেম। ওয়ে ফরওয়ার্ড হলো যে আপনি প্রিপারেশন থাকলে পরে আপনি অনেক কিছু করতে পারবেন। আমরা অনেকেই জানি না, ফায়ার সার্ভিসের নাম্বারই জানি না। ইউ হ্যাভ দি এক্সটিংগুইশার, আমি জানি না কয়েকজন এখানে আসি যারা এক্সটিংগুইশার আছে কিন্তু ব্যবহার করতে পারি না, অনেকেই জানি এক্সটিংগুইশার লাগানো আছে কিন্তু এক্সটিংগুইশার ব্যবহার যে 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে করতে হবে এই জিনিসটা জানি না, এবং ব্যবহার তো দূরের কথা, এই জিনিসটাই আমরা জানি না। এগুলা রেজিলিয়েন্সি ডেভেলপ করতে হবে আমাদেরকে। তারপরে এলটি প্যানেল, এসটি প্যানেল, বয়লার, এগুলা ঠিকভাবে আপনার ইনস্টল করতে হবে। ইলেকট্রিক্যাল ফায়ারের ক্ষেত্রে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এলপিএস, তারপরে ড্রয়িং, তারপর পিরিয়ডিক্যাল ইন্সপেকশন, তারপর আর্থিং সিস্টেম, সেফটি ট্রেনিং আপনার করতে হবে। স্প্রেডিং অফ ফায়ারের ক্ষেত্রে আপনার অনেক কিছু করতে হবে, আপনারা এখানে দেখলে পরে দেখবেন, কারণ টাইম যেহেতু শর্ট আমি একটু তাড়াহুড়াতেই যাচ্ছি। ওয়েল্ডিং মেশিন এগুলা করতে হবে। আমি বলতে পারি আমার জীবনে ব্যাংকের বড় বড় ফায়ার বা বিভিন্ন কমার্শিয়াল ফায়ার এই ওয়েল্ডিং মেশিন এবং গ্রাইন্ডিং এর জন্য হয়েছে। এগুলার খুব সফিস্টিকেটেড ওয়েতে কিন্তু ব্যবহার করা উচিত। কেমিক্যাল স্টোরেজ, যেটা আমরা সবাই জানি, এটা সফিস্টিকেটেডলি হ্যান্ডেল করে আপনি জানতে হবে কোন জিনিসটা এগুলা কিভাবে রাখতে হবে। আপনি যদি এগুলো না জানেন কোন কন্টেনারে রাখতে হবে, তাহলে কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা এখানে বেশি। এখন আসা যাক ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা নিয়ে লোকজন সারা ওয়ার্ল্ডে এই জিনিসটা নিয়ে খেলে। দিস ইজ দি ইনসেন্ডারি ফায়ার। এটার মাধ্যমে লোকজন প্রফিট গেনিং, বিভিন্নভাবে আগুন লাগে। সারা পৃথিবীতে দেখা যায় অল্পতে ধনী হওয়ার চেষ্টা করে বড় বড় লোকরা, বিভিন্ন ব্যবসায়ী লোকরা। এই জায়গাতে করতে হবে, স্টপ করতে হবে প্রফিট গেনিং এর জন্য, ইন্স্যুরেন্স ক্লেমের জন্য। আর যদি আমি মালিক, যদি ফ্যাক্টরির মালিক হই, আমি আবার ইন্স্যুরেন্সের মালিক, আমি আবার ব্যাংকের মালিক, আমি আবার বিভিন্ন ফ্যাক্টরির এই যে বিভিন্ন সংঘ আছে এটার ভিতরে আমার প্রতিনিধিত্ব আছে, তাহলে পোয়া বারো। তো এইগুলা মনে হয় যারা এখানে অথরিটি যারা আছেন, ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওয়ান, যেগুলা কার্ভ করতে হবে, ইনিশিয়েটিভ কার্ভ করতে হবে। তা না হলে পরে দেখা যাবে যে এর মাধ্যমে আমরা যে হয়তো বলতেছি যে অ্যাক্সিডেন্টাল ফায়ার, কিন্তু এর বিহাইন্ড দি সিন হলো আরেকটা জিনিস, ইনসিডেন্টালিজম মোটিভ। কারো যদি বেতন দিলেন না, আপনি রাগান্বিত আছে, সেগুলোর ক্ষেত্রে সে আগুন ধরাই দিতে পারে। রিভেঞ্জ নেওয়ার জন্য আপনি তাকে বকা দিয়েছেন, তাকে চাকরি চ্যুত করে দিয়েছেন, এই রিভেঞ্জ নেওয়ার জন্য সে আগুন ধরাই দিতে পারে। সিন কনসিলমেন্ট যেটা বলা হয়ে থাকে আর্সনের জন্য, আপনি দেখা যায় অনেকে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে গন্ডগোল, রাত্রে তারা ঝগড়াঝাটি করার পরে একজন হয়তো আহত হয়েছে বা মারাই গিয়েছে। তো এই মৃত্যুকে ঢাকার জন্য দেখা গেল যে অ্যাক্সিলারেন্ট মিন্স, মানে পেট্রোল দিয়ে জ্বালিয়ে তাকে পুড়ে ফেলো এবং ঘটনাকে অন্যভাবে প্রবাহিত করার জন্য এইটা করতে পারে। জুভেনাইল অ্যাক্টিভিটিস, যেটা হলো যে নিজেকে প্রকাশ করার জন্য, যে আমি কি এই আমি একজন এলাকার, সেটা প্রকাশ করার জন্য আগুন ধরাই দিতে পারে। টেরোরিজম, স্যাবোটেজ, আইডিওলজিক্যাল বিলিফকে চেঞ্জ করার জন্য লোকজন এখানে কিন্তু একটা গ্রুপ নিজেকে করার জন্য, জাহিরি করার জন্য আগুন ঝরে দিতে হবে। পাইরোম্যানিয়াক ফায়ার সেটিং, আমি এটা বহুত শীতের দিনে দেখা যাচ্ছে ড্রাগ এডিক্টেড লোক, সে ড্রাগ খেয়ে বা হিরোইন খেয়ে আগুন ধরাই দিচ্ছে, একটার সাথে একটা আগুন ধরে দিচ্ছে ব্রিজের উপরে, ফ্লাইওভারের উপরে। আমরা এগুলা ধরে পুলিশ মাধ্যমে ধরে দেখলাম যে সে ড্রাগ এডিক্টেড, তার কাজই হলো এভাবে করা, ফায়ার সেট করা। আবার নিজেকে হিরোইজম প্রকাশ করার জন্য, এলাকার জন্য, স্পেশালি যারা ইয়াং ছেলে আছে এই উঠতি বয়সের, তারা কিন্তু এই কাজ করে নিজেকে জাহিরি করার জন্য। তারপরে হলো থ্রিল সৃষ্টি করার জন্য এই আপনার ইনসেন্টারি যেটা হলো, তারপর আর্সেন ফায়ার গুলো তারা করে থাকে। আমরা দেখি ইনসেন্টারি অ্যাক্টিভিটিসে দেখবেন আপনার একসাথে 2-3 জায়গায় আগুন ধরেছে। তারপর আপনারা দেখবেন বাংলাদেশের বা বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে বড় বড় মিছিলে তারা রোড প্রতিবন্ধ করে রাখতেছে, আর এখানে একটু আগুন জ্বালাচ্ছে, কিন্তু পিছনে বড় বড় বিল্ডিং এ আগুন লাগে বা একটা ইনস্টিটিউশনে আগুন লাগে, পুড়িয়ে দিচ্ছে, মানে ওইটাকে কভার করার জন্য তারা এখানে করতেছে। আপনারা দেখেন এখানে পেপার ট্রেলের মাধ্যমে, বোঝারও উপায় না বাইরে থেকে, পেপার ট্রেল বা অ্যাক্সিলারেন্ট, যেটা হলো আপনার পেট্রোলের মাধ্যমে আগুন জ্বালিয়ে তারা করছে। এই যে এসএস পেপার ট্রেলের মাধ্যমে করছে। এখন আপনি যদি না জানেন, এগুলা যদি কজগুলি না জানেন,
তাহলে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন না, ওই অ্যাক্সিডেন্টাল বা অন্য ফায়ার বলে আপনি চালিয়ে যাবেন। এই যে পেপার ট্রেল, আপনি যত যাই কিছু করেন এগুলো কিন্তু এভিডেন্স থাকবে। পেপার ট্রেল করলে পরে এরা এন্ডিং অ্যাসেস থাকবে, এর মাধ্যমে কিন্তু বাইর করতে পারবেন এই পেপার ট্রেল। তারপরে ককটেল, ঠিক আছে, এগুলোর মাধ্যমে তারা এই করতে পারে। স্মোকার মেটেরিয়ালস, স্মোকার মেটেরিয়ালস এর মাধ্যমে তারা এই করতে পারে। আরেকটা হলো যে ইলেকট্রিক্যাল লাইন, ইলেকট্রিক্যাল লাইন উল্টা পাল্টা করে রেখে তারপরে ই করতে পারে। বয়লারের ক্ষেত্রে লাইন উল্টা পাল্টা করে এরকম ঢাকায় হয়েছে এক জায়গায়, দুই বন্ধু ঝগড়ার ফলে বয়লারের লাইন উল্টা করার পরে একটা বড় এক্সপ্লোশন হয়ে ওখানে 2-3 জন মারা গিয়েছে। তারপরে এগ্রেসিভ ওয়ার্ড লেখা থাকবে, আমার ভাই তোমার ভাই বা অমকের জ্বালিয়ে দাও পুরাইয়ে দাও, এরকম থাকবে। ফাইল, গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে যাবে। এগুলা দিস আর দি এভিডেন্স, গুরুত্বপূর্ণ হারে আপনি যেগুলো ইনভেস্টিগেশনের জন্য দরকার এই ফাইলগুলো পুড়িয়ে দিবে, হারিয়ে দিবে। বা একজন লোকের ব্যাপারে ইনভেস্টিগেশন চলতেছে, ওই ইনভেস্টিগেশনের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনি পুড়িয়ে দিয়ে ই করার চেষ্টা করবে। তো এগুলো হলো ইনসিডেন্টারি ফায়ারের মোটিভ, এবং দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং ফায়ার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আপনি যে কোনো কজ নির্বাচনের ক্ষেত্রে আপনি কিন্তু আনডিটারমাইন্ড, আপনাকে মনে করতে হবে 4টা ফায়ারের একটা হলো আনডিটারমাইন্ড, আনডিটারমাইন্ড কজেস অফ ফায়ার কল্পনা করে আপনাকে অগ্রসর করতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন অ্যাক্সিডেন্টাল ফায়ার, তাহলে কিন্তু আপনি ওদিকেই ধাবিত হবেন, বাকিগুলো এভিডেন্স গুলো আপনি কোনো কিন্তু বাদ দিয়ে ই করবেন, যার ফলে আপনি ন্যারো ডাউনলি কাজ করবেন, যেটা আসল কজ বের করা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। এগুলা যে ইনসেন্টারি ফায়ারের কন্ট্রোল মেজার হলো যে কোনো অর্গানাইজেশনে কোনো ঝগড়াঝাটি আছে কিনা, মালিকের ভিতরে ঘর ঝগড়াঝাটি আছে কিনা, বা ব্যাংকের থেকে প্রেশার করছে কিনা যে তার টাকা লোন পরিশোধ করার জন্য, বা পার্সোনাল ক্ল্যাশ আছে কিনা ফ্যাক্টরি ওনারদের জন্য, লোন নেওয়ার ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কি লোন সাফাই ই করতেছে কিনা, সেক্ষেত্রেও আপনার কিন্তু দিস আর দি ইন্ডিকেশন অফ দি ইনসেন্টারি ফায়ার। এবং এখান থেকে রক্ষা পাওয়ার একমাত্র হলো রোবাস্ট এবং কোভার্ট, রোবাস্ট ওভার্ট অ্যান্ড কোভার্ট সিকিউরিটি সিস্টেম যদি থাকে আপনি এটা থেকে রক্ষা পাবেন। The last slide, the bottom line is that don't let your future go up in the smoke. Follow the fire causes and fire safety. Thank you very much. Thank you very much for giving me time, Zakir Bhai. Actually, some interruption এর জন্য আমি একটু বেশি সময় নিয়েছি। এখন আপনি you can go forward. Thank you very much. থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের মেজর এটিএম শাকিল নওয়াজ রিটায়ার্ড, আপনাকে আপনার মূল্যবান প্রেজেন্টেশন আমাদের সবার সাথে প্রেজেন্ট করার জন্য। আমি এই মুহূর্তে অনুরোধ জানাবো আমাদের পরিচিত মুখ মিস্টার ইকবাল হাবিব আমাদের আজকের এই কিনোট স্পিকারের প্রেজেন্টেশন থেকে অথবা আপনার দৃষ্টিতে আমাদের জন্য কি বক্তব্য রয়েছে, আমি অনুরোধ জানাচ্ছি মিস্টার ইকবাল হাবিব। আসসালামু আলাইকুম। প্রথমেই কৃতজ্ঞতা জানাই সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশনকে, এটা তৈরি করার জন্যই প্রথম কৃতজ্ঞতাটা। একই সঙ্গে আজকে যারা অত্যন্ত গুণী এবং রেলেভেন্ট অংশীজন রিপ্রেজেন্টেটিভ আছেন, আমাকে শোনার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আজকের প্রেজেন্টেশনের সাপেক্ষে আরো অনেকবারের মতো আরো একবার এডুকেটেড হলাম, কিন্তু আমি মনে করি যে আমাদের করণীয় কাজটা ডিফাইন করা দরকার। আমাদের এই অর্গানাইজেশন যে কাজটা করতে চায় সেটার পার্সপেক্টিভ থেকে আমি 3টি বিষয়ে আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি। আমাদের এই ফায়ারের এত ইনসিডেন্ট ঘটছে, এত বেশি ক্যাজুয়ালিটিস হচ্ছে, যদিও সেটি অধিকাংশ ক্ষেত্রেই দরিদ্র জনগোষ্ঠী, কিন্তু আমাদের এই বিষয়ে আইনের বোধহয় অনেক বেশি অভাব নেই। অনেক সংগঠনও রয়েছে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য। ধরেন যে ঘটনাটা নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘটেছে, প্রায় 5টি সংগঠন বিভিন্ন কারণে বিভিন্ন রকম চেক পয়েন্টের মধ্যে দিয়ে এই ঘটনাটাকে প্রিভেন্ট করতে পারত। ফলে যেই জায়গাটাকে আমি জোর দিতে চাই প্রথমত, সেটা হচ্ছে আমাদের ইরেসপন্সিবল আচরণ, দায়িত্বহীন কর্মকাণ্ড। এবং এই দায়িত্বহীন কর্মকাণ্ড মূলত বিভিন্ন যে সংস্থাগুলো বিভিন্ন আইন অথবা আইনের অধীনে বিভিন্ন বিধিবিধানের মধ্যে দিয়ে তাদের টার্মস অফ রেফারেন্স সেট করা রয়েছে, তারা সেগুলি প্রতিপালন করছে কিনা
সেটা দেখার কেউ নেই। এবং একই সঙ্গে এই নেই যে সেটার জন্য যারা ভোক্তা, অর্থাৎ ওই ভবনটি, ওই কারখানাটি, ওই জায়গাগুলো যারা ব্যবহার করছেন, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তাদের অ্যাওয়ারনেস নেই। তারা জানি না কত বড় ভয়ঙ্কর আগ্নেয়গিরির মধ্যে তারা বসে আছে, অথবা টাইম বোমার মধ্যে তারা জীবনীপাত করছে। এবং সবশেষে অবশ্যই আমাদের অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার যে একটি সমাজ একটি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাইতে বাধ্য, কারণ সেজন্য রাষ্ট্রকে পরিচালনার জন্য আমরা ট্যাক্স দেই, অর্থ দেই। ফলে এই রকম একটি কার্যক্রমে অ্যাওয়ারনেস এবং এই রেসপন্সিবল পাশাপাশি আইনি প্রয়োগের দায়িত্ব রাষ্ট্রের। আইন তৈরি করে বসে থাকলে হবে না, তার জন্য অথবা কাউকে ফাঁসিতে ঝুলিয়ে দিল আসলে অনেক বড় কিছু হবে না। আমরা অনেকে অত মনে করে হাসেম সাহেবের পরিবারে ফাঁসিতে ঝুলিয়ে দিলে আর আগুন ঘটবে না। আসলে এটার জন্য সরকারের প্রায়োগিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। এবং আমরা এটা বেস্ট প্র্যাকটিস হিসেবে দেখি, রানা প্লাজার পর যখন বিদেশি বায়াররা আমাদের কান ধরে হিড়হিড় করে টানলেন, অথবা তাদের চাপে পড়ে আইএলও সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থাগুলো সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারলেন, আমরা পুরো একটা সেক্টর জুড়ে এই পুরো কমপ্লায়েন্স করার মহোৎসব করেছি। এবং সেটা করে কিন্তু এই সেক্টরে একটা বিশাল উন্নয়ন সাধন করেছে। শুধু তাই না, এখন আরো বেশি প্রণোদিত করার জন্য আপনারা অনেকে জানেন যে একটা গ্রিন বেল্ট কি করে পরিবেশ বান্ধব এবং শ্রমিক বান্ধব ফ্যাক্টরি করা যায়, সেটার ক্ষেত্রে প্রতিযোগিতায় বাংলাদেশ অনেকটা এগিয়ে। অন্তত সারা পৃথিবীতে প্রথম 10টার মধ্যে 5টা ফ্যাক্টরি বাংলাদেশে। এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ অর্জন। এইরকম একটি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ গরিব, বাংলাদেশের লোকবল নাই, মানুষ মূর্খ, মানুষের সচেতনতা নেই, কেষ্ট বেটা চোর, এই সমস্ত বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এবং সে কারণে আমি আইন প্রয়োগ করা, এক্সাম্পল সৃষ্টি করা, উল্টো দিক থেকে যাই একটা একটা করে, এটি একটা গুরুত্বপূর্ণ দাবি আমাদের থাকা দরকার। অন্তত কোথাও না কোথাও ঘোরার জন্য এটি গুরুত্বপূর্ণ। আমরা নিশ্চয়ই আশা করি না যে আরেকটা রানা প্লাজার মতো একটা ঘটনা ঘটুক, বড় লোক মধ্যবিত্ত উচ্চবিত্ত মিলে প্রায় 1000 খানেক মানুষ মরে যাক। সেটা হলে অবশ্যই ঘটনা ঘটবে, কিন্তু সেটা নিশ্চয়ই আমরা চাই না। আমরা প্রত্যাশা করি আমাদের জাগরণটা আমাদের ভিতর থেকে, যে মানুষগুলো চলে গেছে তাদের প্রতি দায়বদ্ধতা হিসাবে এই আইন প্রয়োগ এবং তার বাস্তবায়ন, যেটা আমরা এসিড নিক্ষেপের ক্ষেত্রে কিন্তু এটার রেজাল্ট পেয়েছি। দ্বিতীয় যে পয়েন্টটা অ্যাওয়ারনেস, এই ক্ষেত্রে বিনিয়োগে আমাদের অনেক কার্পণ্য রয়েছে। এখনো ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স, আমি সাজ্জাদ ভাই এখানে আছেন, ওনার সামনেই বলছি, এখনো ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্সের এই সিভিল ডিফেন্স চ্যাপ্টারে সরকারের বিনিয়োগ, সরকার সহ অন্যান্য সকলের সেবা সংস্থা, দাতা সংস্থা সকলের যথোপযুক্ত বিনিয়োগ এবং একটা ফায়ার সিভিল ডিফেন্স একটা স্ট্রাটা তৈরি করা, এক্ষেত্রে আমাদের সাংঘাতিক কার্পণ্য রয়েছে। আমরা হয় বুঝি না অথবা বুঝতে চাই না। আমাদের নগর জীবনে প্রতিটা স্তরে স্তরে, প্রতিটা ভবনে ভবনে, প্রতিটা বহুতল ভবনে, প্রতিটা ফ্যাক্টরিতে সিভিল ডিফেন্স তৈরি করতে হবে, যারা আগুনটা না লাগার ক্ষেত্রে প্রিভেন্টিভ বিষয়গুলো নিয়মিত তদারক করতে পারেন এবং যখনই প্রতি মাসে একটা ড্রিলের মাধ্যমে সকলের সচেতনতা নিশ্চিত করতে পারেন। এটি কিন্তু আইনি কাঠামোতে রয়েছে, পুস্তকে রয়েছে, কাজীর গোয়ালে খুঁজে পাবেন না। এটি আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের কর্মসূচি তৈরি করতে হবে এই বিনিয়োগ বাড়ানোর জন্য। আমরা সরকারের কাকে কাকে কিভাবে চাপ দিতে পারি, প্রয়োজন হলে আমাদের পার্লামেন্টারিয়ানদের সাথে আমাদের বসতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে যাতে এই অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য বিনিয়োগ করা যায়। সচেতন না, মানুষ সচেতন না, এই কথা এখন সর্বমহলে, উপরের মহলে শুনতে পাই। কত বড় অন্যায়! মানুষকে সচেতন করার দায়িত্ব যার, সে অভিযোগ করে কুল্লু খালাস। এই জায়গায় আমাদের বিশাল বিনিয়োগের প্রয়োজন রয়েছে। এবং প্রথম যেটা বলেছিলাম, সেই দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন, এই যে দায়হীন, অথবা যদিও এবারই প্রথম আমাদের এই নারায়ণগঞ্জের ঘটনায় অবহেলাজনিত হত্যাকাণ্ড হিসেবে এটাকে সংজ্ঞায়িত করা হচ্ছে। আমি এটা অনেক জায়গায় বলছি রানা প্লাজার পর থেকে। আমি মনে করি আমরা সকলে যদি এটা সম্মিলিত কণ্ঠস্বর করতে পারি, আব্দুল্লাহ আবু সাইদের ভাষায়, শয়তানরা কিন্তু শিয়ালের মতো হুক্কা হুয়া দিয়ে সবাই সংগঠিত, আমরা সংগঠিত না। সেটি হচ্ছে কমপ্লায়েন্স কমিশন তৈরি করা হোক। সিটি কর্পোরেশন, পুরসভা
যারা লোকাল রিপ্রেজেন্টেটিভ সরাসরি ভোটে নির্বাচিত, এই সংস্থার অধীনে সকল সংস্থাকে নিয়ে, ফায়ার ব্রিগেড, সেবা সংস্থা, বিদ্যুৎ সংস্থা, তাদের সকলকে নিয়ে একটা কমপ্লায়েন্স কমিশন দায়িত্ব দেওয়া উচিত এবং নবায়নযোগ্য সার্টিফিকেশন ছাড়া কোনো ভবন ব্যবহার করতে দেওয়া উচিত না। অর্থাৎ প্রতি বছর, আপনারা অনেকে জানেন কিনা জানি না, 21শে টেলিভিশনের ভবনে পলক সাহেব এবং বিপু সাহেব দুই মন্ত্রী পড়ে গেছিলেন লিফট ছিঁড়ে, তাকে ফায়ার ব্রিগেড গিয়ে উদ্ধার করেছে। তারপরেও আমরা ভবনগুলোর লিফটগুলো ঠিক আছে কিনা দেখার জন্য কোনো কার্যক্রম গ্রহণ করি নাই। এফআর টাওয়ার নামে যে টাওয়ারটা নিয়ে এত ঘটনা, তারপরে অনেক লিস্ট করা হয়েছে, আদ্যবধি ওই লিস্ট অনুযায়ী ওই ভবনগুলিকে কমপ্লায়েন্ট করা যায়নি। তবে আরেকটা আগুন ধরলে আবার একই ডুগডুগি বাঁধবে। আমি এই জায়গায় মনে করি এই কমপ্লেন্স কমিশন এবং নবায়নযোগ্য সার্টিফিকেশন ছাড়া কোনো ভবন বসবাসযোগ্য, কোনো কারখানা ব্যবহার উপযোগী না, এই ঘোষণা এবং বন্ধ করে দেওয়ার ক্ষমতা, এটি আইনের বিভিন্ন প্রবিধানে আপনি খুঁজে 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 পাবেন। কিন্তু এটা করার জন্য, এই বিড়ালের গলায় ঘন্টা বাজানোর জন্য আমরা চলুন না সবাই মিলে, আমি জানি না, আমার প্রস্তাব যে সিটি কর্পোরেশন অথবা পুরসভা, যারা নগরের নির্বাচিত প্রতিনিধি, তাদের মাধ্যমে গ্রামগঞ্জে ইউনিয়ন পরিষদ বা ওই লেভেলের স্থানীয় সরকার, তার অধীনে আমরা এই সেবা সংস্থাগুলি দিয়ে নবায়নযোগ্য সার্টিফিকেশন বিষয়টা চালু করি। সিঙ্গাপুরে রয়েছে, ভারতে রয়েছে, কোন দেশে নাই আমি জানি না। এখনো লিফটে গেলে দেখা যায় লিখে থাকে অমুক দিন এটা ইন্সপেকশন হয়েছে, আবার অমুক দিন হবে। আমরা বিদ্যুৎ, মেকানিক্যাল, ফায়ার ব্রিগেড এবং ফায়ার এসকেপের পুরো কার্যক্রম, গ্যাস, এই যে চারটা অন্তত, এবং জলেরটাও, এইগুলি যথাযথ আছে কিনা, এবং ওই যে যে এক্সাম্পল গুলো আজকের অত্যন্ত মানে ভয়ঙ্কর ভাবে দেখালেন আমাদের আজকের উপস্থাপক, সেইগুলি কিন্তু আমরা একটা চেক এন্ড ব্যালেন্স করে আমরা কিন্তু এটাকে প্রিভেনশন করতে পারি। এক্ষেত্রে সরকার বলতে পারে যে আমার লোকবল নাই, এটার ক্ষেত্রে আমার আবেদন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, অর্থাৎ আমরা প্রাইভেট সেক্টরকে ইনভলভ করি, তাদেরকে এঙ্গেজ করে, অনেক এরকম এক্সপার্ট বসে আছেন, তাদেরকে, তারা যে সমস্ত প্রাইভেট সেক্টর রয়েছে তাদেরকে এঙ্গেজ করে, শাকিল রাজার মতো মানুষকে আমরা ব্যবহার করতে পারছি না, আমরা তাদেরকে দিয়ে আমরা এই ইন্সপেকশনের কাজটা করতে পারি। এবং সরকার আইনগতভাবে প্রত্যেকটি জীবন রক্ষার জন্য সাংবিধানিকভাবে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া আছে, যে কোনো মানুষকে গুলি করে মেরে ফেলার ক্ষমতা দেওয়া আছে। তাই যদি হয় তাহলে আমরা প্রতিটি ভবন, প্রতিটি কর্মক্ষেত্র, প্রতিটি কারখানা, প্রতিটি শ্রমিকের জীবন রক্ষার্থে এই কাজটা আমরা কালকে থেকে শুরু করতে পারি। এই জন্য যদি আমাদের এই সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশন, তাকে কিভাবে ধর্ণা দিতে হয়, এটা একটা পরিকল্পিত রোডম্যাপ করে আমাদের কার্যক্রম গ্রহণ করা উচিত। সকলে এই তিনটি বিষয়ে বিশেষ নজরদারি করবেন, আলোচনা করবেন। আমার আরেকটা মিটিং আছে বলে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, তবে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞ থাকবো। যে কোনো আপনারা, আমরা যদি সম্মিলিত উদ্যোগ নেই, আমি সেখানে যুক্ত থাকতে চাই। আমরা সবাই মিলে পারবো, নিশ্চয়ই পারবো, কারণ পারতে আমাদের হবেই। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আর্কিটেক্ট ইকবাল হাবিব আপনার সুন্দর বক্তব্যের জন্য এবং কিছু দিক নির্দেশনার জন্য। আমি এই মুহূর্তে অনুরোধ জানাবো আমাদের আজকের প্যানেল স্পিকার প্রফেসর ডাক্তার সৈয়দা সুলতানা রাজিয়া ম্যামকে, উনি ওনার বক্তব্য প্রদানের জন্য। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে জাকির? আমাকে শোনা যাচ্ছে? জি, থ্যাংক ইউ ভেরি মাচ জাকির। আর আমি প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাবো সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশনকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য। আর এছাড়া ডেফিনেটলি মেজর শাকিল নেওয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফর এ নাইস প্রেজেন্টেশন। এবং আপনার প্রেজেন্টেশনের দুই একটা পয়েন্ট নিয়ে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আপনার প্রেজেন্টেশনের তিনটা পয়েন্ট আমি গ্রহণ করব খুব ভালোভাবে। একটা পয়েন্ট আপনার ছিল রুট কজ অ্যানালাইসিস করতে হবে। যে কোনো অ্যাক্সিডেন্টের আপনার রুট কজ অ্যানালাইসিসটা অত্যন্ত জরুরি। যদি আমরা এই অ্যানালাইসিসটা না করি, আসল কারণ না বের করি, তাহলে পরবর্তীতে একই ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থা তো নিতে পারবো না। সো দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট আই এম টেকিং, যে রুট কজ অ্যানালাইসিস ইজ ভেরি ক্রিটিক্যাল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এই ধরনের ক্ষেত্রে বিশেষ করে ফায়ার এবং কেমিক্যাল রিলেটেড যে অ্যাক্সিডেন্টগুলি, সেখানে টেকনিক্যাল এক্সপার্টিস দরকার। টেকনিক্যাল এক্সপার্টিস ছাড়া যেন আমরা কেউ রুট কজ অ্যানালাইসিসে না আসি, কারণ ফায়ার কিংবা কেমিক্যাল সেফটি সাধারণ জ্ঞান বা কাণ্ড জ্ঞানের সাথে জড়িত না।
আপনার সাধারণ জ্ঞানে বলবে যে আগুন নিভালে পানি দিলে আগুন নিভবে, কিন্তু অনেকগুলা ওয়াটার রিঅ্যাক্টিভ কেমিক্যাল আছে যেখানে আপনি পানি দিবেন আগুন আরো বেড়ে যাবে। সুতরাং কেউ যদি মনে করেন যে আগুন নেভানো হচ্ছে সাধারণ জ্ঞানের অংশ, আমি বলবো না, এটার জন্য টেকনিক্যাল এক্সপার্টাইজ লাগবে, রুট কজ অ্যানালাইসিসের জন্যও লাগবে। এর পরের পয়েন্টে আমি নিব, সেটা হচ্ছে যে আমরা অনেকে কর্তাবৃত্তি অনেক বড় পজিশনে আছি, কিন্তু আমাদের ফায়ার সেফটি বা রুট কজের ব্যাপারে কমেন্ট করা জরুরি না, কারণ আমরা সেটার অথরিটি না। যারা অথরিটি তারাই কমেন্ট করবেন, এবং এতে তাহলে আমাদের যে কনফিউশন বা অবৈজ্ঞানিক কথাবার্তা যেটা আমরা বলি, যে আনসাইন্টিফিক কথাবার্তাটা তাহলে কম হবে এবং লোকজনের মাঝে কম কনফিউশন তৈরি হবে। শুধুমাত্র যারা দায়িত্বশীল, যারা এটার ক্ষমতা রাখেন টেকনিক্যাল অ্যানালাইসিসের, তারাই যদি কথা বলেন সেটা আমাদের জন্য সেফ। এই তিনটা পয়েন্ট নিয়ে দেন আই কাম ব্যাক টু, আমি একটু কেস অ্যানালাইসিস করে আপনাদেরকে একটু বুঝাতে চাইবো যে হোয়াট অ্যাবাউট কেমিক্যাল সেফটি। হ্যাঁ, একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমাদের কেমিক্যাল রিলেটেড অ্যাক্টিভিটিস বাড়ছে। আমরা যদি রাবার, মানে নর্মাল বেসিক কেমিক্যালস, প্লাস্টিক্স, রাবার, এই সব কিছু ধরি, প্রতি বছর প্রায় ৭৫,০০০ কোটি টাকা ইম্পোর্ট করছে কেমিক্যালস। তো ওই কেমিক্যালস কোথায় যাচ্ছে? ওই কেমিক্যালস কোথাও স্টোরড হচ্ছে, কোথাও ইউজড হচ্ছে, কোথাও নতুন কোনো কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং জন্য হচ্ছে। তার মানে হিউজ অ্যামাউন্ট অফ কেমিক্যাল আমরা আমাদের দেশে ডিল করছি, এবং সেই ব্যাপারে যদি আমরা আসলে সেফটির ব্যাপারে আবার না হই তো ঘটনা ঘটতে থাকবে। এতদিন পর্যন্ত যে ঘটনা ঘটেছে সেটা কমই ঘটেছে, এবং ইন কামিং ডেজ আমি মোটামুটি এনশিওর করতে পারি আপনাদের যে প্রতি এভরি আদার ডে আপনি কেমিক্যাল রিলেটেড অ্যাক্সিডেন্ট দেখতে পাবেন। সুতরাং এইটা আমাদের কেয়ারফুল হতেই হবে। এখন কেমিক্যাল রিলেটেড যে কোনো অ্যাক্সিডেন্ট আমরা যখন দেখবো যে একটা বিরাট এক্সপ্লোশন হয়েছে বা হিউজ এক কোনো ঘটনা ঘটেছে, আমাদের মাথায় একটা সেন্স থাকতে হবে যে ছোট্ট খাট্ট আগুন দিয়ে এটা হয় না, এটার সাথে আইদার কোনো বিপুল পরিমাণ গ্যাস অথবা ফ্লেমেবল কেমিক্যাল জড়িত থাকে। এবং এই জিনিসটা বুঝতে হলে আমাদেরকে কেমিক্যাল রিলেটেড যে নলেজটা, এক্সপার্টিস, এটা বাড়াতে হবে। আমাদের সেই রিলেটেড সেই ব্যাকগ্রাউন্ডের লোক লাগবে, তাদের হেল্প নিতে হবে। আমি মগবাজারের এক্সপ্লোশন থেকে কিছু উদাহরণ টেনে আনি, এন্ড দেন আই উইল এক্সপ্লেইন সাম অফ দ্য ইস্যুস যেটা চলে আসছে। মগবাজারের যে এক্সপ্লোশনটা ঘটলো, প্রথম কোশ্চেন হলো যে আসলে এটা গ্যাস দিয়ে এক্সপ্লোশন হতে পারে কিনা, এবং আরো কোশ্চেন এসছে যে এখানে তো আমরা হিউজ দুইটা এক্সপ্লোশন দেখলাম, কোনো আগুন দেখলাম না, এটা কিরকম এক্সপ্লোশন হলো, এটা কোনো স্যাবোটাজ হলো কিনা বা অন্য কিছু হলো কিনা। এখানে আমরা কি ক্লিয়ার এতটুকু যে এক্সপ্লোশন আর ফায়ার এক না? কোনো এক্সপ্লোশন ঘটতে পারে, ফায়ার নাও ঘটতে পারে, আবার কোনো ফায়ার ঘটতে পারে সেখানে এক্সপ্লোশন নাও হতে পারে। সুতরাং ফায়ার এন্ড এক্সপ্লোশন একেবারে মিউচুয়ালি এক্সক্লুসিভ হতেই পারে। এক্সপ্লোশন হওয়ার জন্য আপনার এনার্জির হিউজ রিলিজ এবং শকওয়েভ তৈরি হতে হবে, কিন্তু ফায়ারের জন্য অক্সিজেন কনজিউম করে সে যদি হিট জেনারেট করে, লাইট জেনারেট করে, তাহলে ফায়ার হতে পারে। আপনি যদি এক মোল কোলকে দেখেন, এক মোল কোল ভালো এনার্জি রিলিজ করে, মোর দ্যান নাইট্রোগ্লিসারিন, কিন্তু কোল খুব ফাস্ট জেনারেট করতে পারে না, যার জন্য কোল যদি বার্ন করে এক্সপ্লোশন তৈরি হয় না। কিন্তু নাইট্রোগ্লিসারিন অল্প পরিমাণেও যদি বার্ন করে, ইট ক্যান ক্রিয়েট দ্য এক্সপ্লোশন বিকজ it can create the shock wave and it is very fast. So এই বেসিক জিনিসগুলা যে আসলে যদি আগুন আমি নাও দেখি, it can be explosion. And next question হচ্ছে যে গ্যাস থেকে এক্সপ্লোশনটা এত বড় এক্সপ্লোশন হতে পারে কিনা? অবশ্যই হতে পারে। আপনি যদি মেথেন গ্যাস, ন্যাচারাল গ্যাসে বেশিরভাগ মেথেন, এই মিথেন গ্যাসের ইকুইভ্যালেন্স করেন, টিএনটি ইকুইভ্যালেন্স করেন, তাহলে 3 থেকে 6 কেজি মিথেন গ্যাস 1 কেজি টিএনটির মতো এক্সপ্লোশন করতে পারে, এবং সেই এক্সপ্লোশন একটা বিল্ডিং গুড়ায় দিতে পারে। সুতরাং ইট ইজ পসিবল যে গ্যাস দিয়ে এটা সম্ভব। এরপরে আমরা সবসময় দেখি, আপনারা খেয়াল করবেন, পেপারে যখন একটা এক্সপ্লোশন হয় পাট করে বলে এসি ভাঙছে, এসি বার্স্ট করছে। এই কথাটা যখন শুনি অ্যাজ এ কেমিক্যাল এক্সপার্ট, আমাদের কাছে মনে হয় যে এটা কি শুনছি আমরা। কারণ একটা এয়ার কন্ডিশন, একটা এসিতে কি আছে? কম্প্রেসার আছে, কিছু আমাদের রেফ্রিজারেন্ট আছে। আজকে থেকে 15 বছরের পুরনো যদি আপনার এসি হয়, সেখানে ক্লোরোফ্লোরো হাইড্রোকার্বন আছে, যেটা একদম ফ্লেমেবল না, সেটা কোনোভাবে বার্স্ট করবে না। কিন্তু রিসেন্ট যেগুলো আছে সেখানে কিছু আইসোবিউটেন দেওয়া হয় যেগুলো ফ্লেমেবল, কিন্তু অ্যামাউন্ট এত কম যে সেটা এক্সপ্লোশন করলে আপনার 1-2টা মানুষ কিছু ব্যথা পেতে পারে। আর কম্প্রেসার যদি বাস্ট করে, সামনে যে ব্যক্তি থাকে সে একটু ব্যথা পেতে পারে। কম্প্রেসার বাস্ট করে আপনি আস্ত বিল্ডিং আর 200 ফিট দূরের একটা জিনিস ভেঙে ফেলবেন, এটা হতে পারে না। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এরপরে যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে সুয়ার গ্যাসের কোয়েশ্চেন আসছে। আমি আপনাদের একটা জিনিস বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে সুয়ারেজ গ্যাসের কম্পোজিশন যদি আপনি দেখেন, সেখানে মিথেনের পরিমাণ 1% কম থাকে,
খুব রেয়ার ক্ষেত্রে এটা 2-3% হতে পারে। এবং হাইড্রোজেন সালফাইডের কথা বলা হয় সেটা 0.001% হতে পারে, অতটুকুর গন্ধেই আপনি মারা যাবেন। আপনার হাইড্রোজেন সালফাইড 0.001% থাকলে আপনার বমি আসা শুরু করবে, আপনি অজ্ঞান হয়ে যাবেন। ওই পরিমাণ সুয়ারেজের গ্যাস একটা ঘরে জমে এক্সপ্লোশন করবে, এটার চান্স অনেক কম। আপনি প্রবাবিলিটি দিয়ে যদি হিসাব করেন অনেক কম। তো সুতরাং আপনি যখন বলেন যে সুয়ার গ্যাস দিয়ে এক্সপ্লোশন হচ্ছে, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট। এটা একটা ইস্যু। এরপরে আসি, আমরা দেখেছি যে যখন গ্যাস অ্যানালাইসিস করা হয়েছে সেখানে, তখন আমরা মেথেন গ্যাসের প্রেজেন্স পেয়েছি, ইভেন একদিন পরেও 12 ঘন্টা পরে 12% মেথেন গ্যাসের প্রেজেন্স পেয়েছি, হাইড্রোজেন সালফাইডের কিছু প্রেজেন্স পেয়েছি, কত পার্সেন্ট আমি সেটা তখনও জানি নাই। এবং আরেকটা কেমিক্যালের নাম আমরা শুনেছি, ফসজিন। ফসজিনের নাম যখন আমি শুনি আই গেট আ বিট অ্যালার্ট, কারণ ফসজিন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, তো ইন্ডাস্ট্রিয়াল কাজে তো লাগে, কিন্তু আরেকটা কাজ আছে, ফসজিন কিন্তু ওয়েপেন অফ মাস ডিস্ট্রাকশন, কেমিক্যাল ওয়েপেন হিসেবে ইউজড হয়। এবং ফসজিনের পরিমাণ যদি খুব বেশি পরিমাণে পাই, এটা একটা ইন্টারন্যাশনাল সিকিউরিটি কেস হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ফসজিন আসতে পারে কোত্থেকে? ওখানে রেফ্রিজারেটর ছিল, রেফ্রিজারেটরে ফ্লোরো হাইড্রোকার্বন ইউজড হয়, সেটা যদি ফ্লেমের কন্ট্যাক্টে আসে সে কার্বনিল ডাইক্লোরাইড তৈরি করে, দ্যাট ইজ ফসজিন। এবং সেটার পরিমাণ ppm লেভেলের বেশি হবে না। সো এই ধরনের কেমিক্যালগুলি কিন্তু আপনার এক্সপ্লোশনের ক্ষেত্রে, হাইড্রোজেন বলেন ফসজিন বলেন, এগুলি কোনো ভূমিকা রাখবে না। এই জিনিসগুলি আমাদের বোঝা দরকার হবে। এখন আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং হলো, কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং এর পরে আমরা আরেকটা জিনিস আমি বলতে চাইবো যে লিকেজ ইজ ইম্পর্টেন্ট। তো আপনি যদি মনে করেন যে গ্যাস এখানে এক্সপ্লোশন হয়েছে, গ্যাস তো আকাশ থেকে এসে পড়বে না, দেয়ার মাস্ট বি সাম কাইন্ড অফ লিকেজ। এবং একই ঘটনা কিন্তু আমরা যদি ওল্ড ঢাকার চকবাজার এলাকার কথা চিন্তা করি, সেখানে প্রথমে যদিও সিলিন্ডার বাস্টের কথা বলা হচ্ছিল, কিন্তু যে হিউজ পরিমাণে এক্সপ্লোশন হয়েছিল সেটা বাইরে থেকে সিলিন্ডার বাস্ট বা এই জিনিস হবে না, দেয়ার মাস্ট বি হিউজ কেমিক্যাল ভেপার, ফ্লেমেবল লিকুইডের ভেপার ফর্মে থাকার কথা। এখন প্রশ্ন উঠছে যে ওই যে রুমটাতে আপনি অনেকগুলা ফিনিশড পারফিউম দেখলেন, মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, আরে প্যাকেট করা পারফিউম এখানে কিভাবে এক্সপ্লোশন হলো? তাহলে যে দোকানে পারফিউম বিক্রি করে সেখানে কেন এক্সপ্লোশন হয় না? এখানে আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে শুধু ফিনিশড প্রোডাক্ট থাকলে এক্সপ্লোশন কোনোদিন হতো না। সেখানে ফিলিং রিফিলিং কোনো কিছু হচ্ছিল যার জন্য লিকেজ হচ্ছিল। ফিনিশ প্রোডাক্টে কখনো লিকেজ হয় না, ইট ইজ প্যাকেজ ভেরি ওয়েল, এবং সেখান থেকে লিকেজের ইয়ে হয় না। এবং লিকেজটা হওয়ার কারণে কোনোভাবে ঘরে জমে গেছে এবং জমে এক্সপ্লোশন হয়েছে। এবং আমরা জানি ওল্ড টাউনে আস্ত বিল্ডিং আছে যেখানে কাউন্টারফেট পারফিউমারি তৈরি হচ্ছে, এবং সেখানে যদি পারফিউমারি এইভাবে ফিলিং রিফিলিং হয়, দেয়ার আর ডেঞ্জার। এই জিনিসগুলি আমাদের বুঝতে হবে। এখন এই তো আমি কেস অ্যানালাইসিস কিছুটা করলাম, এখন আমি জানি যে দেয়ার আর লট, আমি আমাদের আরো বিজ্ঞজনরাও অপেক্ষা করছেন। আমি কুইকলি কিছু কথা বলে সামান্য একটা রেকমেন্ডেশনের দিকে আমি চলে যাব। সেটা হচ্ছে যে দেখুন, আমরা যখন রুট কজ অ্যানালাইসিস করি, আমাদের টার্গেটটা হয় কি, একটা দোষী ব্যক্তি বের করে তাকে শাস্তি দিয়ে দায়মুক্ত হওয়া। এটা করা যাবে না। রুট কজ অ্যানালাইসিসের টার্গেট হবে আসলেই কারণ বের করা এবং তারপরে রেকমেন্ডেশন করা যে সেই কারণ কিভাবে কমবে। কারণ দোষী ব্যক্তিকে যদি আমি শাস্তি দিই, ওই কাহিনী আবার ঘটতে পারে, আরেকজন লোক দ্বারা ঘটতে পারে। কিন্তু আমি যদি কজটা যে কারণে ঘটেছে সেটা মিনিমাইজ করতে পারি, তাহলে আমি দেখবো যে সেই ঘটনা আবার রিপিট ঘটছে না। এখন বারে বারে আমরা বিভিন্ন অথরিটির দিকে আঙুল তুলি, আমরা বলি যে তারা যদি ভালো মতো দেখতেন তাহলে এই জিনিসটা ঘটতো না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ওল্ড টাউনে চকবাজারের ঘটনা যখন ঘটলো, সেই কেমিক্যাল গুদামের সাথে কয়টা অথরিটি জড়িত জানেন? সাউথ সিটি কর্পোরেশন জড়িত, ফায়ার সার্ভিস জড়িত, ডিপার্টমেন্ট অফ এক্সপ্লোসিভ জড়িত, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট জড়িত, এনবিআর জড়িত, এবং যারা কমার্স মিনিস্ট্রি জড়িত, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি জড়িত। আপনি কাকে দোষ দিবেন? আপনি যাকে গিয়ে বলেন তারা বলবে এটা আমার আন্ডারে না, সবটা। রাজুকও জড়িত। তো এরা কেউ কমপ্লিট যে জিনিসটা সেটা গ্রহণ করছেন না, অনেকটা জিনিসই তাদের স্কোপের বাইরে। এবং আরেকটা জিনিস কি, যখন আমরা তাদেরকে দোষ দিচ্ছি যে তারা সেফটি করছেন না, তারা কি আদতে তাদের সব সার্ভিস ভালো মতো দিতে পারছেন? আপনি যদি তিতাস বা অন্যদের কথা বলেন, তারা কি অন্যান্য সার্ভিস, আমাদের যারা কনজিউমার আছেন তাদের অন্য সার্ভিস কি ভালো মতো দিতে পারছেন? ওটা যদি দিতে না পারেন তো সেফটি তারা কিভাবে করবে? তো তাহলে তারা যাতে সার্ভিসগুলো ভালো মতো দিতে পারেন সেই ব্যবস্থা কি আমরা করেছি কিনা, বা সেই করার ব্যাপারে আমাদের কি ভূমিকা আছে। যেমন ডাইফির কথা বলা হয় যে ডিপার্টমেন্ট অফ যারা মহাপরিদর্শকের অধিদপ্তর, সেখানে বলা হয় যে তাদের 83 লাখ তাদের ইয়ে আছে, ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন আছে, এবং সেটা দেখার জন্য তাদের ইন্সপেক্টর আছে কয়জন? 300।
তারা যদি প্রত্যেকটা ভিজিট করতে যায় তাদের 120 বছর লাগবে। এখন আপনি তাদের দোষ দিতেই পারেন কোন একটা কাহিনীতে, কিন্তু আপনি কি প্রায়োরিটাইজ করেছেন? আপনি কি দেখেছেন কোনটা প্রায়োরিটিতে আছে, কোন কোন ফ্যাক্টরিগুলি প্রায়োরিটি পাবে, এবং 300 জনের জায়গায় 1000 জন হলে কি অপটিমাইজ করা যায় কিনা, আমরা কি সেগুলো দেখেছি? না, আমরা তো দেখি নাই, কিন্তু আমরা তো দায়িত্ব দিয়ে দিচ্ছি লোকজনের উপরে। আমাদের তো এই অ্যানালাইসিস গুলো করতে হবে। তো যাই হোক, আমি একটা লাস্টে এই কথাটা বলবো যে যেই সব দেশে কেমিক্যাল সেফটি বা ম্যানেজমেন্ট খুব ভালো কাজ করে, তাদের অলরেডি এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো। উন্নত বিশ্বে অলরেডি তাদের ইনফ্রাস্ট্রাকচার এত ভালো, আপনি নতুন যত রেগুলেশন রুলস দেন তারা সাথে সাথে ক্যারি আউট করতে পারে। যেসব দেশে ইনফ্রাস্ট্রাকচার ভীষণ দুর্বল, ঠিক মতো ডেভেলপ করেনি, সেই জায়গায় আপনি যতই আইন দেন সেটা ক্যারি আউট করা খুব কঠিন হয়ে যায়। সো এটা দুইভাবে হতে পারে। এক হতে পারে আপনি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ হোল শক্তিশালী করেন, সবাইকে কেপেবল করে ফেলেন, তখন অটোমেটিক আপনার সেফটি ভালো হবে। আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে আপনি সেফটিকে প্রায়োরিটি করেন, আপনি নাম্বার 1 প্রায়োরিটি করে ফেলেন সেফটিকে, এবং সেই আন্দাজে আপনার সব অর্গানাইজেশনকে আপনি ঢেলে সাজান। সো উইথ দ্যাট প্রায়োরিটি আপনার বাকি অর্গানাইজেশন ঠিক হয়ে যাবে। সো এইটা আমাদের অথরিটিকে ঠিক করতে হবে যে সেফটিকে আমরা কতটা প্রায়োরিটি দিব, এবং সেটার উপর বেস করে আমাদের অর্গানাইজেশন গুলোকে আমরা কতটা পাওয়ারফুল করব। আমরা যদি এমন হয় যে অন্য কিছুকে প্রায়োরিটি দিচ্ছি এবং সেফটি অর্গানাইজেশন যেমন ডিপার্টমেন্ট অফ এক্সপ্লোসিভ আছে, এরা আছে, তাদেরকে একদমই আমরা মূল্যায়ন করছি না, তাদেরকে লোকবল দিচ্ছি না, তাদেরকে পাওয়ারফুল কোনো লিডার দিচ্ছি না, এবং তাদের কাছে আমরা এত কিছু দাবি করছি, সেটা হলে তাহলে তো আমরা আসলে আগাতে পারবো না। সো আমি এতটুকু বলে শেষ করতে যাই যে একটা ভালো সিস্টেম না থাকলে সেফটি কাজ করবে না। সেই সিস্টেম যদি আমাদের ডেভেলপ করতে চায় হয়, তাহলে সেফটিকে প্রায়োরিটি করে আমাদের সবকটা অর্গানাইজেশনকে ঢেলে সাজাতে হবে। আমি এতটুকু বলে শেষ করছি। পরে যদি কোনো কোয়েশ্চেন বা কিছু আছে, ইনশাআল্লাহ আই উইল অ্যানসার এন্ড আই উইল ডিসকাস। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুচিন্তিত বক্তব্যের জন্য। আমাদের সাথে আজকে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে আমাদের সাথে রয়েছেন এবং আমাদের যারা স্পিকার তাদের মূল্যবান বক্তব্যগুলো আপনারা শুনতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে অনুরোধ জানাবো আমাদের সাথে আরেকজন প্যানেল স্পিকার ডাক্তার এমডি আব্দুল হান্নান, ডেপুটি চিফ ইন্সপেক্টর অফ এক্সক্লুসিভ। স্পিকারের আগে একটা প্রশ্ন, আমরা প্রশ্ন উত্তরটাতে যাব, মাঝখানে করতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, ওনাদের বক্তব্যের পরেই আমরা যাব কোয়েশ্চেন আনসারে। জি, ডাক্তার এমডি আব্দুল হান্নান। একটু আনমিউট করে নেবেন কাইন্ডলি। Assalamu alaikum warahmatullahi wabarakatuh, everybody. Thank you, Mr. Zakir and your elite associates. আমাকে যে এখানে ইনভাইট করেছেন, বারবার করেন আপনি, আমি ভয় হয়ে তো একাডেমিশিয়ানের সামনে কথা বলবো। আমার মেজর জাকির নওয়াজ ভাই, ওনার সাথে তো কাজ করেছি অনেক প্রতিকূল পরিবেশে। ওনার কম্প্রিহেন্সিভ প্রেজেন্টেশন এটা অনেক জিনিস কভার করেছে, এত সুন্দর করে উনি প্রেজেন্টেশনটা দিয়েছেন। আই এম রিয়েলি ইমপ্রেসড। যাই হোক, আমার সব কথা তো আমার ওই জাকিয়া স্যার বলে ফেলছেন, আমার আর তেমন কিছু নাই। আমি একটু সম্পূরক কিছু কোয়েশ্চেন এর জন্য অপেক্ষায় থাকবো এবং আমি কিছু কথা বলবো। আমার একটা স্লাইডের উপরেই আমি কথা বলবো, সেটা হলো যে condition based fire incident, explosive substance. Yes, explosive substance you have mentioned here, it's okay, but আমি একটু রেগুলেটরি অ্যাসপেক্টে এক্সপ্লোসিভ সাবস্টেন্স সম্পর্কে একটু আকিভাল করব। এখানে অনেক বিজ্ঞজন উপস্থিত আছেন। এক্সপ্লোসিভ সাবস্টেন্স বলতে আমাদের প্রিভেইলিং রুলস অনুসারে, আমি বলবো যে এক্সপ্লোসিভ রুল অনুসারে ওই সাবস্টেন্স গুলোকে আমরা এক্সপ্লোসিভ আমরা বলি যেগুলো দিয়ে এক্সপ্লোসিভ তৈরি করা হয়, ভার্জিন এক্সপ্লোসিভস, ককটেল, মলোটভ এক্সপ্লোসিভস, আর কিছু কিছু তো অটোমেটিক এক্সপ্লোসিভ আছে। আমি ইনগ্রেডিয়েন্টস গুলোর কথাই বলবো। আমাকে কি শোনা যাচ্ছে? একটু ডিস্টার্ব হচ্ছে মনে হয়।
শোনা যাচ্ছে নেয়াজ ভাই? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ, যেমন পটাশিয়াম ক্লোরেট, রেড ফসফরাস, সালফার, আর্সেনিক ডাইসালফাইড যেটা রিয়েল গার, এগুলো এই এক্সপ্লোসিভস গুলো তৈরি করতে ব্যবহার করা হয়। এগুলো রুলের ভাষায় এক্সপ্লোসিভ সাবস্টেন্স দ্যাট আর এক্সপ্লোসিভস অ্যাক্ট, সাবস্টেন্স অ্যাক্ট 1908 যেগুলোর লাইসেন্স দেন কনসার্ন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। আমরা যেটা করি, আমাদের কাছে ইম্পোর্ট পলিসি অনুসারে এনওসি দেওয়া হয়। এনওসির ক্ষেত্রে আমরা যে দেখি এইটার প্রপার ব্যবহার হচ্ছে কিনা, যে তৈরি করার জন্য, যেমন ম্যাচ ফ্যাক্টরিতে তৈরি হয়, সালফার অনেক কাজে ব্যবহার হয়, অয়েনমেন্ট তৈরিতে লাগে, জার্ম কিল করতে লাগে, এই সমস্ত কাজে এগুলো ব্যবহার করা হয়। আমরা এটা এনশিওর করে দেই এবং এনবিআর কে রিপোর্টও দিতে হয় অ্যাজ পার দ্য পলিসি, ইম্পোর্ট পলিসি। যা আসল পয়েন্টে যেটা আসি, যেটা সাধারণের দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে এক্সপ্লোসিভ সাবস্টেন্স বলতে এখানে বোঝানো হয়েছে সম্ভবত কেমিক্যাল যেটা এক্সপ্লোশন হয়ে যায় একত্র হলে। আর এই জিনিস এক সময় 1996 এর দিকে এই সমস্ত কেমিক্যালস গুলো আমদানি হতো, তখন আমাদের ডিপার্টমেন্ট অফ এক্সপ্লোসিভ চিন্তা করলো এগুলো তো ফ্লেমেবল লিকুইড, এরপরে উনি এক্সিট হয়ে গেছে। একটু আনমিউট করে নেন। স্যার আপনি এটা আনমিউট হয়ে গিয়েছে। সেই ইম্পোর্ট লাইসেন্স গুলো, ইম্পোর্টের এনওসি গুলো আমরা দিতাম কি দেখে কোথায় ব্যবহার করা হয়। আমি আনমিউট করেছি, শোনা যাচ্ছে? জি 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 শোনা যাচ্ছে? জি জি। তো এই এক্সপ্লোসিভ এই যে কেমিক্যালস গুলো এনে কোথায় ব্যবহার করা হয়, এই কেমিক্যালস গুলোকে আমরা যদি নেগেটিভ সেন্সে না দেখে পজিটিভ সেন্সে দেখবো, কারণ হিউজ পরিমাণ এই ফ্লেমেবল কেমিক্যালস গুলো আমাদের ইন্ডাস্ট্রিতে অর্গানিক সলভেন্ট হিসাবে ব্যবহার করা হয়। এগুলোর উপকারী ব্যবহার অনেক বেশি, বাট এই জিনিসগুলো যদি, এই কেমিক্যাল জিনিসগুলো যদি প্রপারলি মজুত করা না হয়, ব্যবহার করা না হয়, তাহলে বাতাসের সাথে মিশে এক্সপ্লোসিভ মিক্সচার হতে পারে। এই জন্য আমরা মোটামুটি প্রায় 70টার মতো কেমিক্যাল শর্ট আউট করে রিসেন্ট রুলে, পেট্রোলিয়াম রুল 2018-তে ইনক্লুড করেছি, গেজেট প্রকাশ পেয়েছে। বলবো এটা নিশ্চয়ই ওনার নলেজে গেছে, উনি একটা খেয়াল রাখবেন। তো এই জিনিসগুলো প্রপারলি মজুত করতে হয়, এগুলোর ফ্ল্যাশ পয়েন্ট ভিত্তিক আমরা এটাকে পেট্রোলিয়ামের ক্লাসিফিকেশনে নিয়েছি এবং সেটাকে পেট্রোলিয়াম ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 বিবেচনা করে ওদেরকে পেট্রোলিয়াম রুল অনুযায়ী প্রপার সেফটি স্টোরেজ তৈরি করে লাইসেন্স করতে হয় এবং সেখানে মজুত করতে হয়। বাই কোন কাজে ব্যবহার করা হয় সেটাও আমাদেরকে এনশিওর করতে হয়। এইটা দেখে আমরা সাধারণত এগুলোকে মজুদের লাইসেন্স দেই। বাই দিস টাইম প্রায়র টু হ্যাভ দি স্টোরেজ লাইসেন্স আমরা এনওসি দিয়ে থাকি, কাস্টম তখন ছাড় দেয়। এগুলো আমরা ঢাকা শহরের কোথায় দেই না, এটা কেরানীগঞ্জ বা বয়েড জোনে কোন জনবসতি এলাকার বাইরে লাইসেন্স গুলো আমাদের ইস্যু করে থাকে। অনেকের ধারণা পুরান ঢাকায় বোধহয় আমরা লাইসেন্স দিয়ে থাকি, বাট সরি, আমরা এই সমস্ত জায়গাতে কখনো লাইসেন্স দেই না। এটা হলো আমাদের ফ্লেমেবল কেমিক্যালস এর কথা। এই ফ্লেমেবল কেমিক্যাল গুলো কিভাবে এক্সপ্লোশন হয়, যদি কেউ এই ফ্লেমেবল কেমিক্যালস গুলো কোথাও কোনো আবদ্ধ স্থানে রেখে দেয়, অনেকের ধারণা প্রচুর পরিমাণ, অল্প পরিমাণ ফ্লেমেবল কেমিক্যালস এর ব্যাপার এনাফ টু মেক এন এক্সপ্লোসিভ মিক্সচার। এই এক্সপ্লোসিভ মিক্সচার সাবস্টেন্স বেস, এটা তো হাইড্রোকার্বন ডেরিভেটিভ, এটা এক্সপ্লোসিভ মিক্সচার জেনারেট হয় খুব অল্প পরিমাণ এনাফ।
ইভেন এই এক্সপ্লোসিভ মিক্সচারের দুইটা রেঞ্জ আছে, যেটাকে বলা হয় লোয়ার এক্সপ্লোসিভ লিমিট এবং হায়ার এক্সপ্লোসিভ লিমিট। এটা সাবস্টেন্স বেস লিমিটটা ভেরি করে, এবং এটা সার্টেন রেঞ্জ অফ সার্টেন পয়েন্ট এটা একটা ম্যাসাকার এক্সপ্লোশন হবে ডিউ টু জাস্ট এনি স্পার্ক। ইভেন দেন আজকাল মশা মারার যে ব্যাটস হয় সেখানে ইগনিশন হয়, এটার জন্য হয় না টু কজ এক্সপ্লোশন। তো রাজিয়া ম্যাডাম যে কথাটা বলে গেছেন, আমি ওনাকে বারবার থ্যাংক ইউ না দিয়ে পারি না, যে ওই পুরান ঢাকায় যে এক্সপ্লোশনটা হলো, সিলিন্ডারের কথা অনেক বলা হলো, সেখানে যে অনেক ক্যান গুলো রাখা হয়েছিল, সেই ক্যান গুলো এক একটা প্রজেক্টাইল হিসেবে বাইরে হয়ে যেতে পারে। সেখানে সেই দীর্ঘদিন থাকতে থাকতে সেই ফ্লেমেবল কেমিক্যালস গুলো সেই অর্গানিক সলভেন্ট বাতাসের সাথে মিশে এক্সপ্লোসিভ মিক্সচার হয়েছে। এবং এক্সপ্লোসিভ মিক্সচার যখন হয় তখন আমাদের ইটস ভেরি কমন ডেফিনিশন, এটা হিউজ পরিমাণ এনার্জি ডেভেলপ হবে এবং সেই এনার্জি গুলো বাইরে হতে চেষ্টা করবে কোন দিকে, এটা একটা টার্বুলেন্স সৃষ্টি হবে। সেই টার্বুলেন্স সৃষ্টি হলে যেদিকে দুর্বল পথ পাবে সেই দুর্বল পথ দিকে বেরিয়ে চলে যেতে চাইবে। গ্লাস থাকলে ভেঙে চলে যাবে, গ্লাসকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে সেই কম্বাসন ওয়েভ সামনের দিকে স্প্লিন্টার হিসাবে নিয়ে যাবে প্রচুর পরিমাণ। এবং এই ধরনের ওয়েভ এমন পরিমাণে হয় সেটা ইট মে হ্যাভ ইট স্পিড ইভেন মোর দেন সাউন্ড। এটা শুনে অবাক লাগবে অনেকে। এইটা গেল ডেরিভেটিভ কজড এক্সপ্লোশন। এখন আমি আসি গ্যাস। গ্যাস বলতে আমি হাইড্রোকার্বন গ্যাসের কথা বলবো। মিথেন আমরা জানি এটা খুব হাইড্রোকার্বন সিরিজের মধ্যে একটা লোয়ার মলিকুলার লাইট গ্যাস। সব গ্যাসে হাইড্রোকার্বন সেটা এটা শুরুই হলো এটা থেকে। এইটা যখন বাতাসের সাথে যে কোনো কারণে মিক্স হয়, পরিমাণের প্রয়োজন বাড়ছনি। সেই নারায়ণগঞ্জের যে তল্লা মস্কের ভিতরে যেটা হলো, আমি সেখানে ছিলাম, সেই রিপোর্টটা করেছি। কারোই ধারণা ছিল না যে আমাদের মন্ত্রী মহোদয়কেও ধারণা দেওয়া হয়েছে যে এসিড থেকে হয়েছে। তো স্যার এত ইন্টেলিজেন্ট, হাইড্রোকার্বন সম্পর্কে ওনার পরিষ্কার ধারণা। আমি সাথে ছিলাম, স্যারকে আমি দেখিয়েছি কিভাবে গ্যাসগুলো বুদবুদ হয়ে কি হয়। তখন স্যার আমাকে বলছিলেন যে এখানে কিভাবে হয় লো প্রেসার। বলে স্যার লো প্রেসারের গ্যাসের পারমিশনের ক্ষমতা আমাদের নাই, আমরা হাই প্রেসার পর্যন্ত আপ টু রেগুলেটর। লো প্রেসারের পারমিশন আমাদের নাই স্যার, আমরা একলা কন্ট্রোলের জুরিডিকশন আমাদের নাই, কারণ এটা 15 PSI 100 PSI এন্ড অ্যাবাভ ইজ লো হাই প্রেসার। সেখানে গ্যাস পাইপলাইন বসাতে হলে আমাদের অ্যাপ্রুভ প্ল্যান লাগবে। সেই পাইপলাইনের স্পেসিফিকেশন কি, কম্পিটিশনের পরে সেটা আমরা প্রেসার টেস্ট করি। যদি 100 PSI হয়, মিনিমাম 1.5 গুণ PSI দিয়ে টেস্ট করতে হয়, লিক টেস্ট করতে হয় 24 ঘন্টা হাইড্রো টেস্ট। সেটা আমরা ওয়াচ করে দেই আপ টু রেগুলেটরের দিকে সার্ভিস লাইন পর্যন্ত। সেখানে আমাদের জুরিসডিকশনে নেই, বাট এক্সপার্ট হিসাবে এক্সপ্লোশন হলে আমাদেরকে যখন অথরিটি বলে, আমরা তখন বাধ্য যেতে রুট কস্টটা রিট আউট করার জন্য। অল্প পরিমাণ গ্যাস এনাফ, সেটা বাতাসের অক্সিজেনের সাথে মিক্স হয়ে বাতাসের সাথে মিক্স এবং হাইড্রো ভলিউম বাই একটা মেসাকার আমরা কি স্যারকে ডিসকানেক্ট করে ফেললাম কিনা, যদিও ওয়েদারের অবস্থা একটু খারাপ চলছে। আমরা তাহলে অনেকেই কোশ্চেন রাখছেন স্যারের কাছে, সেই কোশ্চেন গুলো স্যার একটু লাইনে প্রবলেম হচ্ছে। আপনার কাছে অনেকের কোশ্চেন আছে। হ্যাঁ, আপনার কাছে অনেক কোশ্চেন আছে, আমরা কোশ্চেন করবে আবার আপনাকে নিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার দিক থেকে মূল্যবান বক্তব্য। জি, শুনতে পাচ্ছি আপনাকে, আপনি আমাদের সাথেই থাকেন। উইদিন 2 মিনিট শেষ করে দিচ্ছি। জি, আপনার কাছে অনেকের কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলো নিয়ে আসবো। আমি এলপিজি সম্পর্কে বলেই শেষ করে দিব। এলপিজি হাইড্রোকার্বন মিথেন একটা কমপ্লেক্স নট লিকুইড, কমপ্লেক্স ন্যাচারাল গ্যাস। তখন সিএনজি সিলিন্ডার, সেটার মধ্যে it will be a massacre
জি হান্নান স্যার, আপনার লাইনে একটু প্রবলেম হচ্ছে Sorry. বিকজ অফ ওয়েদার মেবি। বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। রাইট, ওই জন্য আপনি জাস্ট একটু লাইনটা স্টেবল হোক। আমি এই মুহূর্তে আমাদের যে মূল আকর্ষণ আজকের প্যানেল স্পিকার, Right, যার exactly, আসলে exactly. মূল্যবান আমি LPG র কথা বলেই গাইডলাইন শেষ এবং করি। বক্তব্য শোনার এল- জন্য। LPG র হ্যাঁ। কথা বলে আমি 2 মিনিটে শেষ করে দেব। আচ্ছা আচ্ছা, আমি কি বলবো না অফ করে দিব? এলপিজি বিষয়টা কি বলবো না আর সময় দিবেন না? না না স্যার, সময় দিব। আপনার কাছে অনেক কোশ্চেন আছে এলপিজি নিয়ে, সেই জন্যই বললাম যে আমরা একটু সুইচ করছি, আপনাকে আবার আমি কানেক্ট করছি, আপনি আমাদের Okay, then সাথেই thank থাকুন। you very much. Thank you very much. Thank you Thank very you. much. Thank you. থ্যাংক ইউ, Please. থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এই মুহূর্তে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের যে মূল আকর্ষণ, আসলে যার আহ, আহ, মূল্যবান সময়ে আমরা আজকে পেয়েছি, স্যার প্রচন্ড ব্যস্ত থাকেন এবং স্যারের অনেক বড় দায়িত্ব আমরা সবাই জানি। এই মুহূর্তে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের ব্রিগেডিয়ার জেনারেল এমডি সাজ্জাদ হোসেন স্যারকে, যিনি বর্তমানে দায়িত্ব পালন করছে ডাইরেক্টর জেনারেল বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স। আমি অনুরোধ জানাচ্ছি স্যারকে স্যারের মূল্যবান আলোচনা শুরু করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশনকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি একটা সুন্দর আয়োজন করার জন্য, এবং একই সাথে মেজর শাকিলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একটা সুন্দর উপস্থাপনা করার জন্য, যেটা হলো পসিবিলিটিস অফ ফায়ার অ্যাক্সিডেন্টস। বাংলাদেশের প্রেক্ষাপটে এই সাবজেক্টটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আজকে আমাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের অনেককেই আমি ব্যক্তিগতভাবে চিনি। আমি আসলে প্রফেসর রাজিয়া সুলতানা ম্যাডামের একজন একনিষ্ঠ ভক্ত। ম্যাডামের সাথে আমার একটা সৌভাগ্য হয়েছিল এক জায়গায় দেশের বাইরে একটা সেমিনারে যোগদান করার জন্য, সে থেকে আমি ম্যাডামকে চিনি। অত্যন্ত জ্ঞানী একজন মানুষ, এবং কেমিক্যাল সম্পর্কে ওনার অগাধ জ্ঞান, এবং আমি ওনার সামনে কেমিক্যাল নিয়ে কোনো কথা বলার সাহসও করছি না। হাওয়েভার আমার অ্যাপয়েন্টমেন্টের কারণে বা আমার চাকরির কারণে আমি গত 2 বছরের বেশি সময় যাবৎ ফায়ার সার্ভিসে কাজ করছি। সেই অভিজ্ঞতা থেকেই আমি কিছু কথা বলবো। আমরা সবাই মেজর শাকিলের প্রেজেন্টেশনটা শুনেছি এবং দেখেছি। ডেফিনেটলি এটা একটা সময়ের বিবেচনায় অত্যন্ত সুন্দর একটা প্রেজেন্টেশন, এবং ভালোভাবে সমস্ত ফায়ারের যে সমস্ত পসিবিলিটিস যেগুলো আছে সেগুলো সে সুন্দরভাবে কভার করেছে, এবং আমরা সবাই তার আমার মতো আমি আশা করি যারা আমার সঙ্গে শুনেছেন তারা সকলেই এটা থেকে উপকৃত হয়েছেন। আমি যদি বলি যে আসলে যেখানে কাজ হবে বা যেখানে কোনো কাজের পরিবেশ থাকবে বা কোনো ধরনের অ্যাক্টিভিটিস হবে, সেখানে আগুনের লাগার সম্ভাবনাটা অপার। সেখানে আগুন তৈরি হওয়ার বা আগুন লাগার বা অগ্নি দুর্ঘটনা ঘটার যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে সবগুলোই সেখানে থাকে। সুতরাং বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, বাংলাদেশ হলো একটা ডেভেলপিং কান্ট্রি এবং এটার চারিদিকেই কর্মযজ্ঞ চলছে, এবং আমরা যেইভাবে যেই উন্নতির যেই মহাসড়কে আছি সেখানে আগুন লাগাটা বা আগুনের দুর্ঘটনাটা হওয়াটাই স্বাভাবিক। এবং এটা, তবে আগুন যেহেতু লাগবে, আমাদের প্রস্তুতিটা কেমন আছে সেটার ব্যাপারে আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। আগুন লাগাটা বা অ্যাক্সিডেন্ট হয়তো আমরা বন্ধ করতে পারবো না, বাট আমরা অ্যাক্সিডেন্টটা যাতে না হয়, সেই অ্যাক্সিডেন্টটা বা হলে বা কত তাড়াতাড়ি এটাকে আমরা রেসপন্স করে অ্যাক্সিডেন্টটা মিটিগেট করতে পারি, আমাদের জীবন এবং সম্পদের হানিটা কমাতে পারি, সেটাই আমাদের আসলে আমাদের আসল বিবেচনার বিষয় হওয়া উচিত। বা আমরা কিভাবে এটা থেকে মুক্ত থাকতে পারি সে ব্যাপারে আমরা কি কি কাজ করে এই দুর্ঘটনার বিষয়গুলো এড়িয়ে যেতে পারি সেগুলোর ব্যাপারে আমাদের আসলে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। যেখানে হিট থাকবে, ফুয়েল থাকবে, অক্সিজেন থাকবে, সেখানে আগুন লাগবেই। বাংলাদেশের সব জায়গায় এখন কাজ চলছে, স্পেশালি যেভাবে ফ্যাক্টরি আছে, যেভাবে ইন্ডাস্ট্রি হচ্ছে, যেভাবে আমরা কাজ করছি, সেটা হোক ডোমেস্টিক সেটা হোক ইন্ডাস্ট্রিয়াল, সেখানে আমাদের আগুনের সম্ভাবনাটাও অনেক বেশি। মেজর শাকিল তার প্রেজেন্টেশনে দেখিয়েছে আসলে কত ধরনের কিভাবে আগুন লাগে। বাট আমরা যদি লক্ষ্য করি, আমাদের বাংলাদেশে প্রতি বছর
2020 সাল 19 সালের যদি দিকে আমি তাকাই তাহলে এটা 20,000-এর অধিক আগুনের ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়। এই আগুনগুলোর মূলত যদি আমরা বিশ্লেষণ করি, আগুনগুলো আসলে কয়েকটা ভাগের মধ্যেই আসলে সীমাবদ্ধ। খুব বেশি আসলে মানে আগুনের যে ঘটনাগুলো ঘটেছে এটার আসলে এত মানে ডাইভার্সিফাইড সোর্স থেকে কিন্তু আগুনগুলো হয়নি। আমরা যদি পুরো আগুনটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখবো যে প্রায় 30 থেকে 40% আগুনের উৎসই হলো ইলেকট্রিসিটি এবং এর সঙ্গে যে সমস্ত অ্যাপ্লায়েন্স আছে, প্রোডাক্ট আছে এবং এর সঙ্গে যে যা কিছু আছে এর থেকেই প্রায় 30 থেকে 35 ভাগ আগুনের সৃষ্টি। কিছু আগুন আছে যেটা আমরা ডেইলি ইউজ করি, কুক হাউস, এখান থেকে কিছু আগুনের সৃষ্টি হয়। কিছু আগুন আমাদের অসচেতনতার জন্য হয়, যে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের কাজের অসতর্কতার জন্য হয়ে যায়। আমরা বিভিন্ন সময় স্মোক করি, আমরা আগুনটা না নিভিয়ে ফেলে দেই কিংবা নেকেট আগুন ব্যবহার করি, এই কারণেও আগুনগুলো ধরে যায়। বাট সমস্ত আগুনগুলো যদি আমি বিশ্লেষণ করে দেখি যে আমাদের আসলে আগুন তো লাগছেই, বিভিন্ন সময়ই লাগছে। কিছুক্ষণ আগেও আমি একটা আগুনের ইয়ে নিয়ে ব্যস্ত ছিলাম। একটু আগে আপনারা হয়তো বাই দিস টাইম জেনেছেন যে সিঙ্গারের একটা কারখানায় আজকে একটা খুব বড় একটা আগুন লেগেছে। একটা বিশাল একটা কারখানা যেটা প্রায় 1000 ফিট লম্বা এবং প্রায় 300 থেকে 400 ফিট এটা হলো উইথ, একটা স্টোর হাউস। সেটার মধ্যে প্রায় কোটি কোটি টাকার বিভিন্ন ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স ছিল, বিভিন্ন ইম্পোর্টেড এবং এদের লোকালি ম্যানুফ্যাকচার করা। এবং আমি জানি না, হয়তো শত কোটি টাকার জিনিসপত্র হয়তো আজকে আগুনে নষ্ট হয়ে গেছে। আমি যে ভিডিওটা দেখলাম একটু আগে আমাকে যে পাঠিয়েছে, সেখানে আমি দেখলাম যে খুব মানে দামি দামি জিনিসপত্র পুড়ে গেছে। এর মধ্যে আছে এসি, মাইক্রোওয়েভ ওভেন, ফ্রিজ। তো আসলে আগুনটা লাগবে, এই মানে আগুনটা লেগেছে এবং এই দুর্ঘটনাটা ঘটেছে এবং এই দুর্ঘটনায় অনেক কিছু ক্ষতি হয়েছে। বাট প্রথমেই যেটা আমার লোকজন যে বলেছে যে স্যার এত বড় একটা স্টোর হাউস, এখানে অগ্নি নির্বাপনের ব্যবস্থা কোনো কিছুই করে নাই, কোনো ধরনের কোনো প্ল্যান করে নাই, জাস্ট একটা স্টোর হাউস করেছে, এখানে জিনিসপত্র ডাম্প করে রেখেছে ইম্পোর্ট করে এবং সেটার মধ্যে আগুন লেগেছে। তা আমি সেখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আসলে আমরা সবকিছুই আমরা এখন বিচার বিশ্লেষণ করি আমাদের মুনাফাটা কিভাবে হবে, বা মুনাফার বিপরীতে আমাদের জীবনের যে একটা মূল্য আছে সেটার ব্যাপারে আমরা আসলে খুব কমই আমরা মনে হয় এটার ব্যাপারে আমরা লক্ষ্য করি। আমরা কিছুদিন আগেও আমরা দেখেছি যে রূপগঞ্জে একটা আগুন লেগেছে যেখানে প্রায় 50, 51, 52 জন লোকের মৃত্যু ঘটেছে। আসলে একটা জীবনের ক্ষতিও আসলে কাম্য নয়, এখানে 52টা জীবন ধরে গেছে। ডেফিনেটলি এটা কোনো টাকা দিয়ে বা এটার মানে মূল্য নির্ধারণ করা আসলে কোনোভাবেই সম্ভব না। তো আমরা যেগুলা আমাদের উচিত সেগুলো হলো যে আগুনের ব্যাপারটা যেহেতু আমাদের অনেকাংশে দেখা যায় যে আমাদের মানে অজান্তে বা আমাদের হয়তোবা আমরা সবকিছু সমস্ত অবজার্ভ করার পরেও হয়তো দুর্ঘটনা ঘটে যায়, বা দুর্ঘটনাকে কত সহজে কত কম খরচে আমরা দুর্ঘটনা থেকে আমরা মোকাবেলা করতে পারি সে ব্যাপারে আমাদের সকলের সচেতন হওয়া উচিত। আমরা সবসময় দেখি যে বেসিক্যালি আমি যে কথাটা বললাম যে আমরা যদি আগুনের কারণগুলো বিশ্লেষণ করি তাহলে খুব বেশি ডাইভার্সিফাইড আগুনের কারণগুলো আসে না। আমি যেটা বললাম যে সমস্ত আগুনের প্রায় 30 থেকে 40% আগুনই হয় ইলেকট্রিসিটি শর্ট সার্কিট থেকে বা ইলেকট্রিসিটির আপ ডাউন থেকে, বা প্রোডাক্ট যে সমস্ত আমরা ইউজ করি সেই প্রোডাক্টের নিম্নমানের কারণে বা গুণগত মান ঠিক না থাকার কারণে। আরো একটা কারণ যেখানে হয় স্পেশালি ইলেকট্রিকের আগুন যেগুলো হয় সেগুলো হলো পুয়ার মেনটেন্যান্সের ব্যাপারে, যে আমরা একটা জিনিস লাগানোর পরে সেটা যতক্ষণ না পর্যন্ত ডিস্টার্ব করে বা এটা আমাদেরকে কষ্ট দেয় ততক্ষণ পর্যন্ত এটার দিকে আমরা ফিরে তাকাই না, আমরা এটাকে কোনো ধরনের মেনটেন করি না। আমরা এটার ব্যাপারে যে এটার একটা লাইফ এক্সপেক্টেন্সি থাকে সেটা শেষ হয়ে যাচ্ছে এটা আমরা চেঞ্জ করি না, বা আমরা একটা এটা ডিফেক্টিভ একটা জিনিস থাকে সেটাকেও আমরা আসলে নজর আন্দাজ করতে ভুল করি বা আমরা এটা দেখেও দেখি না, তখনই আসলে এই ঘটনাগুলো ঘটে। রুটিন ইন্সপেকশন হয় না, রুটিন মেনটেনেন্স হয় না। আবার আমরা যেটা করি সেটা হলো যে একই জায়গায় আমরা তার ক্যাপাসিটি কত সেই ক্যাপাসিটির দিকেও আমরা তাকাই না, এটার উপরে আমরা লোড দিতেই থাকি। আমাদের জীবনযাত্রার মান অনেক বেড়ে গেছে। আমাদের হয়তো আমি যেটা বলি যে আমাদের যে সমস্ত স্থাপনা হচ্ছে সেই সমস্ত স্থাপনাগুলো আসলে 2-3 ভাগে ভাগ করা। আমরা অনেক পুরোনো স্থাপনা আছে, 2000 সালের আগের স্থাপনা আছে, 2000 সালের পরের স্থাপনা আছে। আমি যেটা দেখি যে 2000 সালের পর থেকে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো আমরা ব্যবহারগুলো খুব বেশি শুরু করেছি, বিকজ আমরা সকলেই কাজের প্রতি আগ্রহী হয়ে উঠেছি। আমাদের পরিবারের অনেকেই এখন কাজ করে, খুব সহজে মেশিনারিজ দিয়ে কাজ সম্পন্ন করা যায়, সেজন্য আমরা মেশিনগুলো ব্যবহার করি। বাট এই মেশিনগুলার ব্যবহার করার জন্য যে পরিমাণ
এর সাপোর্ট থাকা দরকার, সেই সাপোর্ট সিস্টেমটা আমরা ঠিক করি না। আমরা যে 20 বছর আগে যে একটা লাইন দিয়েছি, সেই লাইনে হয়তো আমার একটা ফ্রিজ চলতো, এখন আমার 5টা ফ্রিজ চলে। সেই লাইনে হয়তো কোনো ধরনের এসি চলতো না, সেখানে আমরা 4টা-5টা এসি লাগিয়ে দিচ্ছি। বাট আমরা কখনোই চিন্তা করছি না যে এই লাইনটা ক্যাপাবল কিনা, এটা নেওয়ার মতো এটার শক্তি আছে কিনা। তারপরে আমি আবার যদি আসি ইউটিলিটির যে সমস্ত সার্ভিস গুলো আছে, যে আমাদের ইলেকট্রিসিটি, গ্যাস, তারপরে ওয়াটার এবং অন্যান্য যে সমস্ত ইউটিলিটি সার্ভিস গুলো আছে, সেই সার্ভিস গুলোর ব্যাপারে আমরা সবসময় উদাসীন থাকি। স্পেশালি গ্যাসের ব্যাপারে আমরা গ্যাস লাইনটা হয়তো দেখা গেছে 50 বছর আগের একটা গ্যাস লাইন, এটা 50 বছর আগে প্লাস্টিকের পাইপ ইউজ করা হতো না, সেখানে যেটা আয়রন পাইপ যেটা সেটা ইউজ করা হতো। এটা সময়ের প্রেক্ষিতে একটা অক্সিডাইজ হয়ে এটা ছিদ্র হয়ে গেছে, যে কারণে যে দুর্ঘটনাগুলো ঘটছে। আপনারা রাজিয়া সুলতানা ম্যাডাম অলরেডি বলেছেন যে মগবাজার যে দুর্ঘটনাটা ঘটেছে, লাইনটা কেটে দিয়েছে, বাট লাইনটা কেটে দেওয়ার পরেও এটার মধ্যে থেকে যে গ্যাস লিক করতে পারে বা এটা লাইনটার ভিতর থেকে যে গ্যাস যেতে পারে সেটা ব্যাপারে কোনো নিশ্চয়তা দিয়ে সেটা বন্ধ করেনি। তো এই সমস্ত জিনিসগুলা আসলে আমাদের দেখা উচিত। আমার মনে হয় আমরা আমাদের মুনাফার বিপরীতে আমাদের জীবনের দামটাও নির্ধারণ করা উচিত, যে আমরা কতটুকু মুনাফা করলে আমাদের আরেকটা জীবন আমরা বাঁচাতে পারি, সেটার দিকে আমাদের খেয়াল করা উচিত। আর যেগুলো আছে সেগুলো হলো যে আমরা যখন কোনো কিছু তৈরি করি, একটা জিনিস আমি সবসময় বলি ফান করে, আমরা 50,000 টাকা দিয়ে একটা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স কিনি, বাট সেটা 2,000 টাকা দিয়ে একটা ভালো আমরা স্টেবিলাইজার কিনি না, যাতে করে সে এটাকে সুন্দরভাবে আসলে ইয়ে করতে পারে, এটাকে প্রোটেক্ট করতে পারে। আমরা কোটি কোটি টাকা খরচ করে একটা বিল্ডিং তৈরি করি, একটা স্থাপনা তৈরি করি, এই বিল্ডিংটা বা এই স্থাপনাটার মধ্যে আমরা যে ফায়ার সেফটি ইনস্টল করি হয়তো কয়েক লাখ টাকা খরচ হবে, এই খরচটা আমরা করতে চাচ্ছি না। আমরা শুধু প্রাইস কাট করতে চেষ্টা করি যে কত সহজে কত সুলভে আমি আমার কাজটা শেষ করতে পারবো, এবং সেটা করি। হয়তো আমি দুর্ঘটনায় করি না, বাট কেউ না কেউ পড়ে দুর্ঘটনায়, এবং সেই দুর্ঘটনায় যখন জীবনহানি হয় তখনই আমাদের টনক নড়ে। আমরা কিছুদিন এটা নিয়ে কথা বলি, টক শো করি। যখনই কোনো দুর্ঘটনা ঘটে, যেভাবে আমাকে হান্নান সাহেব বলছিল যে আপনাকে দেখা যাচ্ছে, তা আমাকে দেখা যাওয়াটা মানে হলো এখানে কোনো ধরনের কোনো ঘাপলা আছে। ঘাপলা না হলে সাধারণত ডিজি ফায়ার সার্ভিসকে দেখার কথা না। সুতরাং যত বেশি আমাকে দেখা যাবে তত বেশি আমরা বিপদের মধ্যে আছি, সেটা আমি ধরে নিচ্ছি। তো আমি মনে করি যে এই সমস্ত ব্যাপারগুলোর ব্যাপারেও আমাদেরকে সচেতন হতে হবে। আমাদেরকে রুটিন যে সমস্ত কাজগুলা করার কথা সেই কাজগুলো করতে হবে। জিনিসপত্রের কোয়ালিটির ব্যাপারে আমাদেরকে নজর দিতে হবে। সর্বোপরি আমাদের নিজেদের, আমাদের পরিবারের, এবং আমরা যদি কোনো ধরনের কোনো ইন্ডাস্ট্রির মালিক হই, আমি মনে করি যে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তারা মালিকের সন্তানের মতোই, তাদেরকে দেখে শুনে রাখার দায়িত্ব সেই মালিকের, এবং সেখানে তাদের সেফটিটা নিশ্চিত করাও সেই মালিকেরই উচিত। আমরা ছোট ছোট কিছু কাজ করলে এই সমস্ত দুর্ঘটনা থেকে একদম রেহাই পেতে পারি। খুব সহজে যদি আমরা একটা ফায়ার সরঞ্জামাদি যদি আমরা ইনস্টল করি, বা আমরা যদি এই খরচটাকে যদি আমরা এটাকে যদি আমরা ইনভেস্টমেন্ট হিসেবে দেখি যে না ঠিক আছে, আমি আজকে 20 লাখ টাকা খরচ করব, এটা ভবিষ্যতে আমার 20 কোটি টাকার দুর্ঘটনা থেকে রক্ষা করবে, এভাবে যদি আমরা দেখি তাহলে আমার মনে হয় অনেকটাই আমাদের পজিটিভনেস আসবে এবং আমরা দুর্ঘটনা থেকে রেহাই পেতে পারবো। আমরা যেখানেই যাই সেখানে আমরা গুড কোয়ালিটি যদি জিনিসপত্র ইউজ করি তাহলে অনেক সময় আমরা অনেকদিন ব্যবহার করতে পারবো, এবং দ্যাট সেম টাইম যে দুর্ঘটনা যেটা ঘটে সেটা থেকেও আমরা বাঁচতে পারবো। আরেকটা কথা হলো যে সবকিছুতে আমাদের সচেতনতা একটু বৃদ্ধি করতে হবে। আমি জানি যে সচেতনতা বৃদ্ধি করার ব্যাপারটা আসলে একটু কঠিন কাজ আমাদের জন্য, বিকজ আমরা এই সমস্ত অ্যাক্সিডেন্ট দেখতে দেখতে আমরা কেন যেন মানে অ্যাক্সিডেন্ট প্রুফ হয়ে যাচ্ছি। আমরা চোখের সামনে দেখছি যে লোকজন মারা যাচ্ছে, তারপরে আমরা দেখে যেমন একটা ইয়ে হলো, আমরা যখন বাসে যাচ্ছি সবাই বলি যে বাসে যাচ্ছি, হঠাৎ করে একটা যদি আমরা জটলা দেখি, আমরা তাকিয়ে দেখি কি হলো, তখন দেখি যে না কেউ মারা গেছে, আমরা হ্যাঁ লোকটা মারা গেল। বাট যখন দেখি যে কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ মানে ও কেউ মনে নাই, মানে এটা মনে হচ্ছে যেন কেউ মারা গেলেই যেন আমরা একটু খুশি হতাম। তা আমার মনে হয় এই সিস্টেমটা থেকে বা এই মানসিকতাটা থেকে মনে হয় আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের নিজেদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, আমাদের দেশের উন্নতির জন্য। একটা দুর্ঘটনা আসলে শুধু নিজের বা ব্যক্তিগতভাবে কাউকে ক্ষতি করে না, এটা পুরো দেশের জন্যই ক্ষতি। একটা প্রোডাক্ট, একটা জিনিস, একটা ক্ষতি, এটা পুরো দেশকেই আসলে মানে ক্ষতির সম্মুখীন করে দেয়। সো আমি যেটা বলি যে আমরা যদি ছোট ছোট কিছু কাজ করি তাহলে খুব সহজেই আমরা এই ধরনের দুর্ঘটনা এড়াতে পারি। আমরা আমাদের যদি হাউস হোল্ড কোনো কিছু থাকে, আমরা যেভাবে আমাদেরকে সবকিছুই আছে, আইন আছে, এখন আইনটা মানতে আমাদেরকে
বাধ্য করতে হবে। এখন আইনটা আসলে বাধ্য করার চাইতে যেটা হয় আসলে কোনো কিছু জোর করে চাপিয়ে দিয়ে আসলে কোনো কিছু করা যায় না। এটা যদি আমরা মন থেকে না করি, আমরা যদি আমাদের পারসেপশন চেঞ্জ না করি তাহলে খুব ডিফিকাল্ট। আমি জানি যে এটা খুব মানে কঠিন কাজ। তারপরেও আমরা যারা আছি, আমরা যারা এই নিয়ে কাজ করি, আমাদের হয়তো একটু ওভারনাইট বা আমাদের কাজের উপরে আরেকটু বিস্তৃত করে কাজ করতে হবে মানুষকে মোটিভেট করার জন্য, মানুষকে বোঝানোর জন্য। সময় একটা দিন আসবে হয়তো আমরা সবাই বুঝবো, বাট বাই দ্য টাইম যেন আমাদের এত ক্ষতি না হয়ে যায় যে তার জন্য প্রাইস অনেক আমাদেরকে বেশি দিতে হয়। আমরা একটু যদি চেষ্টা করি তাহলে হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে এই ধরনের দুর্ঘটনা থেকে বেরিয়ে আসা। আমি অ্যাকচুয়ালি আর বেশি কথা মানে আগুন সম্পর্কে খুব বেশি কথা বলতে চাচ্ছি না, এই জন্য এখানে অনেক এক্সপার্ট আছেন, আমার চাইতে অনেক ভালো ভালো এক্সপার্টরা আছেন যারা এই সম্পর্কে বললে বা মানে ফায়ারের বিহেভিয়ার সম্পর্কে, ফায়ার সায়েন্স সম্পর্কে তাদের অগাধ জ্ঞান, তারা যদি এই ব্যাপারে বলেন তাহলে আমরা নিজেরও উপকৃত হতে পারি। আজকের এই মানে এই প্রেজেন্টেশন এবং সবার সঙ্গে কথা বলে ডেফিনেটলি আই হ্যাভ এনরিচড মাই নলেজ। এবং যারা এখানে আছে আমি মনে করি শুধু আমরা এনরিচড হলে হবে না, আমাদের সঙ্গে আমাদের মানে প্রতিটা লোককে আমাদের এনরিচ করতে হবে। আমি একা আছি, আমি কখনো আমার বাসার যে কাজের যে মেয়েটা থাকে বা কাজের যে ছেলেটা থাকে তাকে আমরা কখনো শিখাই না কি করে ফায়ার এক্সটিংগুইশারটা ব্যবহার করতে হবে। আমি কিন্তু দিনের বেলা বাসায় থাকি না, বা আমার পরিবার বাসায় থাকে না, আমার বাচ্চারা বাসায় থাকে না। একটা ছেলে বা মেয়ে যারা আমাদের হেল্পার হিসেবে কাজ করে বা আমাদের সাহায্যকারী হিসেবে কাজ করে তারা বাসায় থাকে। তাদেরকে যদি আমরা শিক্ষিত করতে পারি, আমরা যদি ওই পর্যন্ত যেতে পারি তাহলে হয়তো আমরা অনেক দুর্ঘটনার হাত থেকে বেঁচে যেতে পারবো। আমি বক্তব্য দীর্ঘ করব না, অনেকক্ষণ কথা বললাম বাই দিস টাইম। অনেক বিজ্ঞ এবং সম্মানিত ব্যক্তিরা আছেন, তাদেরকে আমি সম্মান জানিয়ে তাদের বক্তব্য আমি শোনার জন্য আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আমি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে তাদের এই আয়োজনে যুক্ত করার জন্য। রিয়েলি আমি আসলে এই ধরনের আয়োজনে যুক্ত হতে পেরে আমি আসলে মানে খুব আনন্দিত বোধ করি, এবং এট দ্য সেম টাইম এখানে আসলে লার্নিং সেশনটা এটা খুবই ভালো একটা লার্নিং সেশন, এবং এটা ডেফিনেটলি ইট উইল পে ইটস ডিভিডেন্ড ইন ফিউচার। এবং আমি মনে করি যে এই ধরনের লার্নিং সেশন আমার পরবর্তী কাজের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং ভবিষ্যতে আমার মনে হয় যদি আমি বিন্দুমাত্র কাউকে এই লার্নিং সেশন থেকে মানে শিখে যদি কাউকে সাহায্য করতে পারি, ডেফিনেটলি ইট উইল বি এ গ্রেট অ্যাসেট ফর মি। তো আমি আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি রাজিয়া সুলতানা ম্যাডামকে। রাজিয়া সুলতানা ম্যাডামের সঙ্গে আমি কিছুদিন শ্রীলঙ্কাতে ছিলাম একটা সেমিনারে, সেই কেমিক্যাল নিয়েই সেমিনারটা ছিল। তো সেজন্য ম্যাডামের সাথে অনেকদিন পর দেখা হওয়ার পরে খুবই ভালো লাগলো। তো ভবিষ্যতে আরো ইনশাল্লাহ আমাদের আরো আপকামিং কিছু প্রোগ্রাম আসতেছে আগামী নেক্সট মান্থে, সম্ভবত ড্রি হবে, ডিজাস্টার এক্সারসাইজ এক্সচেঞ্জ এক্সারসাইজ হবে, যেটা ডিজাস্টারের উপরে হয়তো ম্যাডামও থাকবেন হয়তো এখানে, যেহেতু বিএনএসসিডব্লিউসি এটা স্পন্সর করবে। তো সেখানেও ম্যাডামের বক্তব্য শুনবো। আজকেও যদি কারো কোনো প্রশ্ন থাকে সে তো ম্যাডাম নিশ্চয়ই জবাব দিবেন, এই ব্যাপারে জানাবেন, এবং স্পেশালি কেমিক্যাল ফায়ারের যে বিহেভিয়ার যেটা আছে সেটা যদি আমাদেরকে অল্প করেও বলেন তাহলে আমরা উপকৃত হব। আর একটা কথা এখানে ম্যাডামকে মানে জাস্ট একটু বলি যে আসলে আমরা যারা এই সাথে মগবাজারে কাজ করেছি আমরা কখনোই বলি নাই ম্যাডাম যে শুধুমাত্র ওই যে সুয়ারেজের লাইন থেকে যে গ্যাস আসছে সেটা দিয়ে আসলে বিস্ফোরণ হয়েছে। সুয়ারেজের গ্যাসের মধ্যে যে ধরনের স্মেল আসে এটা আসলে একসঙ্গে থাকলে ওখানে আগে থেকে টের পাওয়ার কথা ছিল, এবং কেউ আসলে ওখানে থাকারও কথা ছিল না। বেসিক্যালি মিথেনের গ্যাসের জন্যই আমরা মনে করেছি যে বিস্ফোরণটা হয়েছে। এবং মিথেনের গ্যাসের ব্যাপারে আমি আপনাকে কি বলবো ম্যাডাম, আপনি আমার চাইতে অনেক বেশি ব্যাপারে বিজ্ঞ, এবং আমরা সবাই আসলে এই মিথেন গ্যাসের পরিমাণটা যে পরিমাণ পেয়েছি যে 4% বেশি, এটা আফটার দ্য বাস্ট, তার মানে এটা 7-8% মিথেন গ্যাস ছিল, তার মানে ডিউরিং দ্য বাস ডেফিনেটলি এটা অনেক পার্সেন্ট ছিল, যে জন্যই হয়তো বাসটা হয়েছে। অনেকেই আমাকে অবশ্য প্রশ্ন করেছে যে ভাই গ্যাস থেকে কি এত ধরনের বিস্ফোরণ হওয়া সম্ভব? আমি ঘাটাঘাটি করে দেখেছি যে ডেফিনেটলি সম্ভব, এবং এটাই হয়েছে বলে আমি মনে করি। যাই হোক, আমি আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি আবারও সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশন এবং জাকির সাহেব এবং সংশ্লিষ্ট সকলকে, এবং স্পেশালি মেজর শাকিলকে তার সুন্দর প্রেজেন্টেশনের জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য এবং কিছু দিক নির্দেশনার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর এই মুহূর্তে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের রীতি ম্যাম
একটা কোশ্চেন করতে চেয়েছিলেন। কোশ্চেনটা যদি করে কাকে কোশ্চেন করছেন বললে আমরা খুব খুশি হব। এবং অন্য কেউ যদি কোশ্চেন করতে চান প্লিজ আপনার অন স্ক্রিনে হাত উঠাবেন, তাহলে আমি আপনাদেরকে সুযোগ করে দেব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাকে কথা বলতে অনুমতি দেওয়ার জন্য। আমি দীর্ঘ করতে চাই না, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে, সবাই একটু টায়ার্ডই হয়ে গেছেন। আমি জনজনের ধন্যবাদ না দিয়ে সব বক্তাদেরকেই বলছি, তারা অনেক মূল্যবান তথ্য সহকারে তাদের বক্তব্যগুলো পেশ করছেন, মূল উপস্থাপক এবং আলোচনায় ভূমিকারী যারা ছিলেন তারা। কিন্তু আমার শুধু একটাই প্রশ্ন, যে এই সমস্ত এই যে কিভাবে ফায়ার হয়, কিভাবে ফায়ারিং এর পরে রিপোর্ট লেখা, এই সমস্ত কিছুর মধ্যে আমাদের সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশন তাদের কি করণীয়? তারা কি করতে পারে? তাদের তো কোনো ক্ষমতা নাই, তাদের কোনো মানে অত অধিকারও নাই কারো উপরে কিছু কারো ভুল ধরিয়ে দিয়ে বলা যে তুমি এটা ঠিক করো। তো আমরা প্র্যাকটিক্যালি আসলে সেফটা কি করতে পারে, এই ধরনের যদি কেউ কিছু বলতে পারেন তাহলে আমি খুব খুশি হতাম। কারণ আমাদের তো অ্যাওয়ারনেসের কিন্তু বিরাট ক্ষমতা কিছু থাকে না। অ্যাওয়ারনেসটা কিভাবে এই ক্ষেত্রে কাজে লাগে, এসএফ এর মাধ্যমে কাজে লাগানো যায়, সেইটা নিয়ে যদি কেউ কিছু বলতেন তাহলে আমার এটাই প্রশ্ন আর কি। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। আমি যদি একটু সরাসরি আমার ডিজি স্যারকে যদি কোশ্চেনটা এভাবে করি যে স্যার আপনার অধিদপ্তর থেকে এই অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য, ফায়ার সেফটির উপর অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য কোনো রকম সুযোগ রয়েছে কিনা, জয়েন্টলি কোনো কাজ করার সুযোগ রয়েছে কিনা, বা আপনাদের সাথে আমরা কিভাবে কাজ করতে পারি, আপনি যদি একটু স্যার বলতেন আমাদেরকে। জাকির সাহেব কি আমাকে প্রশ্নটা ইয়ে করলেন, ডেলিগেট করলেন? জি জি স্যার। স্যার থ্যাংক ইউ সো মাচ। সিভিল ডিফেন্সের সাথে কোনোভাবে কাজ করার সুযোগ রয়েছে কিনা? থ্যাংক ইউ সো মাচ। বেসিক্যালি আমি ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি। বেসিক্যালি ফায়ার সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশন যেটা আছে সেটা সম্ভবত খুব বেশি দিন হয় না, এটা যাত্রা শুরু হয়েছে আমি যেটা জানি। বিকজ আমার কাছে যেটা আমি যতটুকু মনে করি যে প্রথম সেশনটাতে আমি জয়েন করেছিলাম, ব্রিগেডিয়ার আলী আমার প্রিডিসেসর সেখানে ছিলেন। আমি ফায়ার সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের এটা হলো সেকেন্ড মিটিং আমি যেটা জয়েন করছি। বেসিক্যালি যে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কিন্তু দুটা অংশ। একটা অংশ হলো প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে কাজ করা, সেটা হলো সমস্ত দুর্যোগ দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কাজ করে ফিজিক্যালি, এবং এটা হলো আমাদের আসলে ব্রেড বাটার, এটা আমরা করছি। এবং আমাদের সেকেন্ডারি যে কাজটা আছে সেটা হলো ট্রেনিং। সেই ট্রেনিংটা হলো আমরা দুইটা ভাগে ভাগ করি সাধারণত, একটা হলো আমাদের নিজেদের ট্রেনিং, আর একটা হলো যে পাবলিক যেটা আছে বা আমাদের যে কাউন্টার পার্ট আমরা যদি বলি যে আমাদের যে জনগণ যে আছে তাদের ট্রেনিং। তো আমাদের ট্রেনিং যেটা আছে সেটা তো আমরা বেসিক্যালি সেটা আমরা করি আমাদের সমস্ত ফায়ার ফাইটারকে প্রফেশনাল বানানোর জন্য বেসিক ট্রেনিং, অ্যাডভান্স ট্রেনিং যেটা আছে দেশে, এটা আমরা বেসিক ট্রেনিং করি। আমরা বিদেশে সবসময় আমরা লোকজন পাঠাই এবং বিদেশে আমরা ট্রেনিং করে নিয়ে আসি বিভিন্ন ফায়ারের বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন অংশে আমরা ফায়ার করে ট্রেনিং করে নিয়ে আসি। বাট আমাদের একটা বড় অংশ যেটা আছে সেটা হলো মানুষকে অ্যাওয়্যার করার ব্যাপারে কাজ করা। আমরা কিন্তু এটাতে কিন্তু অনেকটা সময় এবং ব্যয় করি এটাতে। আমরা আমাদের যদি মানে লক্ষ্য করে দেখবেন যে আমরা কিন্তু প্রতিদিন ফায়ার আমাদের যেতে হয় না। আমি যদি বলি যে প্রতিদিন বাংলাদেশে ইন অ্যান এভারেজ 50 থেকে 80 এর মধ্যে মানে আমাদের কল হয় যে আগুনের দুর্ঘটনাগুলো ঘটে, সেটা আমরা 50 থেকে 80টা আগুনের আমরা সারা দিই। শুধু আগুনের কথা বলছি, অন্যান্য অ্যাক্সিডেন্টের কথা আমি বাদ দিচ্ছি। আর বাকি যেটা আছে সেটা সময়টা কিন্তু আমরা ব্যয় করি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস বিল্ডিং কাজ করে। আমরা অ্যাওয়ারনেস বিল্ডিংটা করি বিভিন্ন ভাবে। একটা হলো আমরা করি হলো আমরা অনেক সময় আমরা মিডিয়ার সাহায্য নিই, মিডিয়াতে আমরা বিভিন্ন ধরনের প্রচার করি, সেটা টেলিভিশনে করি কিংবা অন্যান্য যে সমস্ত মিডিয়া আছে ফেসবুক এবং অন্যান্য যে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া আছে সেটাতে করি। আরেকটা করি ফিজিক্যালি, যেটা ফিজিক্যালি করি সেটার মধ্যে আছে হলো ডেমনস্ট্রেশন আছে, ফিজিক্যাল ট্রেনিং আছে। ডেমনস্ট্রেশন গুলো আমরা সাধারণত সরকারি এবং বেসরকারি সমস্ত সংস্থাতেই করে থাকি। এই ডেমনস্ট্রেশন করা আমরা দুইভাবে করি। একটা আমরা ফ্রি অফ কস্ট করে দিই, কেউ যদি আমাদেরকে রিকোয়েস্ট করে যে আমার এই সংস্থাতে এসে একটু ইয়ে করে যান, তাহলে আমরা যেমন করে দিই। যেমন আমি গত সপ্তাহে আমি একটা ডেমনস্ট্রেশন করেছি
ঢাকার যাত্রাবাড়ির এখানে যে একটা ডায়াবেটিক হাসপাতাল আছে সেই হাসপাতালে এই ধরনের বা স্কুল বা কলেজে আমরা এটা ফ্রি অফ কস্ট করে দিই। বাট আমরা একটা মানে একবারেই নমিনাল একটা রিমুনারেশনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের যে বেসরকারি যে সমস্ত সংস্থা আছে, স্পেশালি ফ্যাক্টরিজ এবং ইন্ডাস্ট্রি যেগুলো আছে, এরা আমাদের কাছে একটা নমিনাল একটা দেয়, একটা রিমুনারেশন দেয়। আমরা তাদেরকে বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন প্লাস তাদেরকে একটা একদিনের ট্রেনিংও আমরা করিয়ে দিই, যাতে করে তারা বিভিন্ন ধরনের ফায়ার ইকুইপমেন্ট যেগুলো আছে, যেগুলো ফায়ার সরঞ্জাম আদি অগ্নি নির্বাপন কাজে ব্যবহার করা হয়, সেগুলোর ব্যাপারে আমরা তাদেরকে ধারণা দিই এবং কিভাবে ইউজ করতে হবে সেটা আমরা করি। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের গণসংযোগ করি, যে গণসংযোগ গুলাতে এই এসএএফ এর ইন্টিগ্রেট হওয়ার মানে অনেক সুযোগ আছে। আমরা একসঙ্গে যদি আমরা মিলে যদি এটা করতে পারি, তাহলে আমার মনে হয় এই সুযোগটা আমরা জনগণকে দিতে পারি এবং জনগণকে অ্যাওয়্যার করতে পারি। জনগণের যে পজিটিভনেস বা জনগণের যে পারসেপশন চেঞ্জ করার ব্যাপারে আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে আমার মনে হয় তাদের পারসেপশনটা তো আজকে চেঞ্জ হবে না। আমি কখনোই চিন্তা করি না যে ওভারনাইট আই ক্যান চেঞ্জ দ্য টোটাল পপুলেশন, যে আমি আজকে বললাম কালকে সকালবেলা আই উইল গেট দ্য পজিটিভ রেসপন্স। may not be, I'll have to say time and again, একবার 10 বার 20 বার হয়তো আমাকে বলতে হবে, বাট সময় একটা আসবে যখন সেখানে আমরা সবসময় তো বিভিন্ন উন্নত দেশের সঙ্গে আমরা করি, তুলনা করি, হয়তো এই সময়টা আসবে আমাদের আসলে যেটা সময়ে হবে সেটা হয়তো আমরা সময় ছাড়া করতে পারবো না। আমাদেরকে বারবার হয়তো মানুষের কাছে যেতে হবে, আমরা সেটাই যাচ্ছি, বারবার করেই যাচ্ছি, যাতে করে তারা আমাদের কথাটা বোঝে। এবং আসলে যখন আমরা বুঝতে পারবো যে সেফটিটা আসলে আমার সেফটিটা আমাকেই দেখতে হবে, আমার সেফটিটা ফায়ার সার্ভিস এসে দেখে দিবে না। ফায়ার সার্ভিস আমার সেফটি নিয়ে চিন্তিত না, ক্ষতিগ্রস্ত হলে আমি ক্ষতিগ্রস্ত হবো। সুতরাং এই আমার সেফটির যত কিছু আছে সেই সমস্ত কার্যকলাপ এগুলা আমাকেই সম্পন্ন করতে হবে। এই পজিটিভনেসটা যদি আমি কারোর মাথার মধ্যে ইনকালকেট করে দিতে পারি, কারণ মাথার মধ্যে যদি আমি একবার স্থাপন করে দিতে পারি, তাহলে আমার মনে হয় আমরা সাকসেসফুল হতে পারবো। এবং সেখানে এই ফায়ার সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশন তাদের একটা পজিটিভ কন্ট্রিবিউশন করতে পারে, তারা আমাদের সঙ্গে যেতে পারে। আমরা বলতে পারি যে জাকির সাহেবের মতো মানে একজন স্বনামধন্য ইঞ্জিনিয়ার যদি আমার মতো একজন মোটামুটি ফায়ার ফাইটারের সঙ্গে হাইটা বলতে পারে যে ভাই এটার মধ্যে আপনার ইন্টিগ্রেট হওয়ার দরকার আছে, আপনাকে সচেতন হতে হবে, আপনার এই জিনিসগুলো করতে পারবে, আমার মনে হয় এটার আবেদনটা আমি একলা বলার চাইতে দুজনে মিলে বললে ভালো হবে। টু হেড ইজ অলওয়েজ বেটার দেন ওয়ান। একটা মাথায় যদি 80 ভাগ বুদ্ধি থাকে, আর এবার যদি মানে দুইটা মাথায় যদি 60 করেও বুদ্ধি থাকে, তাহলে তো 80 ভাগের দুইটা মাথা মিলে 120 হয়ে যায়, একজনের চাইতে ভালো। সো আমার মনে হয় এখানে সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশন ক্যান ওয়ার্ক টুগেদার। আর অন্যান্য যে সমস্ত ফিল্ড গুলো আছে, যে সমস্ত ক্ষেত্রগুলো আছে, যে আমরা কোথায় কোথায় আমরা জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে পারি, বা কোথায় কোথায় আমরা ফায়ার সেফটি অ্যাওয়ারনেস এর যে ফাউন্ডেশন আছে, এই সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশনকে আমরা কাজে লাগাতে পারি, সেটা আমরা একসঙ্গে বসে এটার ইয়েটা আসলে টিওয়ার্ডটা আমরা ঠিক করে নিতে পারি। সো আমি মনে হয় অনেক সময় নিয়ে কথা বললাম, আমি জানি না ম্যাডাম আমি আপনাকে মানে আশ্বস্ত করতে পারছি কিনা, বা আপনার প্রশ্নের আমি উত্তরটা দিতে পেরেছি কিনা, বাট আমি মনে করি যে এই সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশন ক্যান ওয়ার্ক সাইড বাই সাইড উইথ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, এন্ড আই এম রেডি টু অ্যাকসেপ্ট এনিবডি এন্ড এভরিবডি। যারাই আমার কাজে সাহায্য করবে তাদের সাহায্য নেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত আছি। আমার কাছে কোনো মানে নাই যে না ঠিক আছে আমার কাজটা সে করে ফেললো কেন, বা তার কাজ সে করবে আমার কাজ আমি করবো, এটা কোনো কিছু না। আমি মনে করি আমরা সম্মিলিতভাবে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের যেটাতে ভালো হবে, মানুষের যেটাতে ভালো হবে, মানুষের ভালোর জন্য কাজ করতে গেলে এটার জন্য আমি নিচে নামতে রাজি আছি, উপরে যেতে রাজি আছি। আই ডো নট হ্যাভ এনি প্রবলেম। আমি এটুকু নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আমি যে কদিন আছি বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে, আমি নিশ্চয়তা দিচ্ছি, সবাইকে নিশ্চয়তা দিচ্ছি যে মানুষের সেবা করার জন্য আমাকে যেখানেই যেতে বলবে I am ready to go anywhere. আমাকে যদি চাঁদে যেতে বলে I am ready to go. So fire safety awareness foundation can definitely work with us for building awareness in the general people. এবং আমি মনে করি সেটাতে ডেফিনেটলি একটা পজিটিভ চেঞ্জ আসবে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য। এবং ম্যাডাম আমি যদি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি আমি হ্যাপি, আর যদি না দিতে পারি তাহলে আমাকে ক্ষমা করবেন। দিস ইজ মাই লিমিটেশন।
আমার মনে হয় প্রশ্ন আপনি ঠিকই আপনার তরফ থেকে উত্তর দিয়েছেন। আমরা এখন জাকিরের যে ও আপনার সাথে বসে বা যেভাবে 1-to-1 আলাপ করে কোন ভাগ যে এসএফ ঢুকতে পারে সেখানে ওইটা ওরা ডিসাইড করে নেবে। আমি প্রতি মিটিংয়ে জিজ্ঞেস করি যে ওয়াই ডোন্ট উই রোল অন, আমরা তো শুধু অন্যদের কথা শুনে 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 যাচ্ছি, আমাদেরও তো কিছু করে দেখাতে হবে, স্টেপস নিতে হবে। তো এটা দিয়ে না হয় ওর স্টেপস শুরু হবে আর কি, কার্য মানে এই অর্গানাইজেশনের কাজ শুরু হবে। থ্যাংক ইউ ম্যাডাম, ধন্যবাদ আপনাকে। জাকির সাহেব আনমিউট করেন, জাকির সাহেব আনমিউট করেন। খুবই সরি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, ম্যামকে। আমি এই মুহূর্তে অনুরোধ জানাবো মহিউদ্দিন আহমেদ, অনেকক্ষণ ধরে নক করছিলেন, আপনার একটা কোয়েশ্চেন রয়েছে, আপনি ভিডিওটা অন করে স্পেসিফিক কোয়েশ্চেনটা করবেন কাইন্ডলি। জি, আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি, আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ প্রশ্নটা করার সুযোগ করে দেওয়ার জন্য। ছোট করে দুটো প্রশ্ন করতে চাই। একটা হচ্ছে স্যার তো বলেছেন যে আসলে অ্যাওয়ারনেস, আমরা ইন্ডাস্ট্রিতে চাকরি করি, অ্যাওয়ারনেস খুব ইম্পর্টেন্ট। সাথে সাথে আমরা দেখেছি যে আসলে আইনের বাধ্যবাধকতা দিয়ে চেপে না ধরলে ওনারদের এই যে বিগ ইনভেস্টমেন্ট লাগে ফায়ারের এই ইকুইপমেন্ট গুলো ইনস্টলেশন করার জন্য, সেটা হয় না নর্মালি ইনভেস্টমেন্টের সাইজের কারণে। তো আমরা চাচ্ছিলাম যে আসলে এই যে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে যদি আরেকটু কড়াকড়ি করা যায়, যে ইন্সপেক্টর আমাদের লাইসেন্স গুলা যদি না দেয়, যে আসলে এগুলো না থাকলে আমরা দিতে পারবো না অপারক। হ্যাঁ, সেটা আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি অনেক জায়গায়, যে লাইসেন্স দিয়ে দিচ্ছেন ইন্সপেক্টররা এসে, কিন্তু আসলে ওখানে যথাযথ ফায়ারের ব্যবস্থা নাই। এটা একটা প্রশ্ন, এটাকে একটু কড়াকড়ি করা যায় কিনা। দ্বিতীয়টা হচ্ছে আমাদের ফায়ার ডিপার্টমেন্ট কোনো হটলাইন নাম্বার চালু করতে পারে কিনা, যেখানে একজন ওয়ার্কার বলবে যে হ্যাঁ আমার স্যার, কারণ ফায়ার ডিপার্টমেন্ট হয়তো বা এইভাবে সব ফ্যাক্টরিকে দেখার জনবল নাও থাকতে পারে, কিন্তু একটা হটলাইন নাম্বার যদি থাকে যেখানে বলবে স্যার আমাদের জিনিস লাগানো নাই, আপনারা এসে একটু দয়া করে দেখবেন। ফোনে যদি এরকম কোনো বা মেইল করে কোনো এরকম হটলাইনে অভিযোগ করা যায়, সেই সুযোগটা থাকলে ভালো হয়। তখন সেটার ভিত্তিতে তড়িৎ কোনো অভিযান ফায়ার ডিপার্টমেন্ট চালিয়ে সেই ফ্যাক্টরিকে একটু সচেতন করতে পারেন এবং সেই ফ্যাক্টরিকে রিমাইন্ডার দিতে পারেন, যাতে করে নেক্সট ভিজিটে আসার আগে তারা এগুলো করে ফেলে। আর তৃতীয় জিনিসটা হচ্ছে লেসন লার্ন জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমরা ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে এখনো আমাদের নাই, যে যতগুলো ফায়ার দুর্ঘটনা ঘটে কি হয়েছে, রুট কজটা কি ছিল, রিকমেন্ডেশনটা কি ছিল, আমরা জানতে পারি না ফ্যাক্টরিতে যারা কাজ করি। তো আমার অনুরোধ থাকবে ফায়ার ডিজি স্যারের কাছে, স্যার যদি ফায়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এরকম একটা উইং খুলেন, যেখানে প্রত্যেকটা দুর্ঘটনার বিবরণ থাকবে ফ্যাক্টরিতে এবং কেন ঘটেছিল এবং এটা রুট কজ এবং রিকমেন্ডেশন কি ছিল, ওগুলো যদি শেয়ার করা হয়, যেটা আমেরিকায় সিএসবি একটা প্রতিষ্ঠান করে থাকে অনেক সুন্দর অ্যানিমেশন করার মাধ্যমে, সুন্দর রিকমেন্ডেশনের মাধ্যমে, তাহলে আমরা সব ফ্যাক্টরিতে যারা কাজ করি তারা আমরা ঢুকে ওই ঘটনা সম্পর্কে জানতে পারবো এবং ওই রিকমেন্ডেশন গুলা আমার ফ্যাক্টরিতে আমি ফুলফিল করছি কিনা বা ওই রুট কজ গুলো আমার আছে কিনা আমি ভেরিফাই করতে পারবো। এই ধরনের যদি একটা লেসন লার্ন সেশন খোলা হয় ডিজি ওয়েবসাইট, ফায়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে, তাহলে আমাদের জন্য লার্নিং প্রসেসটাও ইজি হবে, আরো ভালো হবে। তো এই তিনটা প্রশ্ন আমি স্যারের কাছে রেখে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মহিউদ্দিন আহমেদ সাহেব। আমি একবারে আরো কোশ্চেন গুলো নিয়ে স্যারকে একটু সুযোগ দিব, আর যদি কারো কোশ্চেন থাকে, অনেকেই নক করেছিলেন, এখন আর কোনো কোশ্চেন কি আছে কারো? ওকে, তাহলে স্যারকে আমি একটু অনুরোধ করবো ওনার যদি স্যার কোশ্চেনের আনসারটা। ধন্যবাদ মহিউদ্দিন সাহেবকে, আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি তিনটা প্রশ্ন করেছেন আমার কাছে, আমি একটা একটা করে আসছি। প্রথমে আসি আমি লাইসেন্সের ব্যাপারে। আসলে হয়েছে কি, আমাদের বাংলাদেশের বয়স হলো 50 বছর, আমি আই এম রানিং 55। যাই হোক, তো প্রবলেমটা শুধু মানে লাইসেন্স দেওয়া বা লাইসেন্স বন্ধ করে দেওয়া না, এখানে সমস্যাটা হলো চারিদিকে। আমি চেয়েছিও যে ঠিক আছে আমি এটাকে লাইসেন্স দিব না, বা আমি লাইসেন্স এটাকে বন্ধ করে দিব, বা লাইসেন্সের জন্য আমি
কাউকে রেসপন্সিবল করব। এটা করতে যেয়ে আমি বিভিন্ন ধরনের মিক্সড ফিলিংস পেয়েছি। আমি এখানে আপনাকে একটা মানে উদাহরণ দিই। 2017 সালে আমার প্রিভিয়াস ডিজি উনি গুলশানে একটা যে শপিং কমপ্লেক্স আছে সেই শপিং কমপ্লেক্সটাকে উনি চিঠি দিয়ে বলেছেন যে এই গুলশান শপিং কমপ্লেক্স ব্যবহারের অনুপযোগী। এটা ঘটনাটা হলো 2017 সালে। 2021 সালে মাসখানেক আগে হঠাৎ করে আই গট এ কল ফ্রম মাই সেক্রেটারি, সচিব মহোদয় আমাকে কল করে বলেছেন যে আচ্ছা এরকম একটা ইয়ে হয়েছে, এটা কি করেছেন? আই ওয়াজ আনঅ্যাওয়্যার, অ্যাকচুয়ালি আই ওয়াজ নট অ্যাওয়্যার অ্যাবাউট ইট। আমি যখন এটা চেক করলাম, চেক করে দেখি যে না 2017 সালে এটাকে একটা নোটিশ দেওয়া হয়েছিল যে দিস বিল্ডিং ইজ নট মানে সুইটেবল ফর ইউজড বাই দ্য অকুপেন্ট যারা আছে বা ইউজার্স। এখন গত 4 বছর যাবত এখানে যারা অকুপেন্ট আছে সেই অকুপেন্টরা সেখানে তারা এই বিল্ডিংটাকে ভাঙতে দিচ্ছে না। কারণ হলো সেখানে প্রায় 723টার মতো দোকান আছে এবং এই 723 দোকানের মালিকের মধ্যে মানে অলমোস্ট 36+ দোকানের মালিক যারা এই দোকানটা তারা ভাঙতে দিয়ে বাধা দিচ্ছে এবং গত 4 বছর যাবে বাধা দিয়ে আসতো। যাই হোক, এটার পরেও আমি সচিব মহোদয়ের সঙ্গে কথা বলে তারপরে আবার নতুন করে আমি ইন্সপেকশন টিম পাঠালাম, আমার ডাইরেক্টর অপারেশনকে পাঠালাম। ওরা দেখে এসে বললো যে স্যার কোনো ধরনের উন্নতি নেই, কোনো কিছুই করে নাই, এটাকে মানে আবার এটাকে ইয়ে করে দিতে হবে, মানে সেকেন্ড টাইম এটাকে আবার নোটিশ করে দিতে হবে। আমি সেকেন্ড টাইম নোটিশ করে দিলাম। সেকেন্ড টাইম নোটিশ করে দেওয়ার পরে যেই প্রবলেমটা ফেস করতেছি আমি এখন, সেটা হলো আমাকে মানে সামবডি আমার কাছে অ্যাপ্রোচ টু মি এবং আমাকে বলছে যে ভাই আমার তো অলরেডি 200 কোটি টাকার ইয়ে হয়ে গেছে, আটকে গেছে। কি হয়েছে যে এটার মধ্যে আমি আমার ফ্যাক্টরি আছে, আমি তো আপনার কাছ থেকে লাইসেন্স নিছি, এখন আপনি এটারে ইয়ে করে দিয়েছেন, এখন আমার সমস্ত ইম্পোর্ট এক্সপোর্ট সব বন্ধ হয়ে গেছে, এখন আমি কি করব? আমি এখন এটা নিয়ে একটা ডিলেমার মধ্যে আছি। এখন সরকারের 200 কোটি টাকা, এটা তো আমাদেরই একটা সম্পদ, আমি তো এটাকে আসলে ওইভাবে প্রুফ অফ করে দিতে পারি না যে 200 কোটি টাকা যা চলে গেল। বাট আমি স্টিল আই এম স্ট্যান্ডিং যে না, এটাকে বলেছি, এটা ওইভাবে যাবে। বাট এরপরে যেটা হচ্ছে সেটা হলো যে ঠিক আছে আপনি দিবেন না, আপনার কাছ থেকে আমি আসলামই না, আপনার কাছেই আসলাম না, যে আপনার লাইসেন্সেরই দরকার নেই আমার। আলটিমেটলি যখন আগুন লাগবে বা যখন দুর্ঘটনা ঘটবে তখন দেখা যাবে। মোটামুটি এইভাবে চলে যাচ্ছে। সো আমরা হার্ডলাইনে গেলেও যেটা হচ্ছে যে আমরা হার্ডলাইনে গেলে, এখন তো হার্ডলাইনে গেলে আমাকে তো কিছুর সঙ্গে ধাক্কাটা খেয়ে দাঁড়াতে হবে, বাট আমার তো কোনো অপোনেন্ট পাচ্ছি না। বিকজ আমি যখনই হার্ডলাইনে যাচ্ছি তারা একেবারেই ক্লোজ করে দিচ্ছে, যে তারা জিনিসটা আসতেছেই না, তারা আমার কাছ থেকে লাইসেন্সও নিচ্ছে না, আমার কাছে আসতেছেও না, আমি বলছি কাজই হচ্ছে না। আমি শেষ পর্যন্ত যেটা করেছি, আমি সিটি কর্পোরেশন এবং পুলিশকে ইনফর্ম করেছি, তারা এর ব্যাপারে ব্যবস্থা নাই। বিকজ আমার এই এক্সিকিউটিভ ক্ষমতাটা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের নাই। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যে ডিজি আছে, ডিজির অথরিটি আছে যে কোনো বিল্ডিং কে বলে দেওয়া যে এটা আনইউজেবল, এটা ব্যবহার অনুপযোগী, সেটা করে দিতে পারে। সেটা আমি আমার ক্ষমতা বলে আমি করেছি। বাট এটা বাকি যে সমস্ত কাজ আছে সেটা আসলে এক্সিকিউটিভ অথরিটি যাদের আছে, সিটি কর্পোরেশন এবং পুলিশ, তারা সেটা করবে। এইটা হলো আপনার এখানে উত্তর। আর সেটা হলো যে আমরা মোটামুটি যেটুকু আমাদের পক্ষে সহনীয় পর্যায়ে যেটুকু হার্ড লাইনে আছে আমরা যাচ্ছি। আমরা যেটা করছি এখন সেটা আমরা একটা টাইম বার দিয়ে দিচ্ছি যে আপনাদের এই ফ্যাক্টরি বা আপনাদের ইনস্টলেশন, আপনাদের এই স্থাপনা, আপনাদের এই বিল্ডিং আপনারা 6 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে ফায়ার যে সমস্ত ইকুইপমেন্ট আছে এগুলো আপনারা লাগাবেন এবং এগুলা লাগিয়ে আপনারা আমাদেরকে কমপ্লিশন রিপোর্ট দিবেন। এরকম একটা লিভারেজ আমরা ইয়েকেও দিয়েছিলাম, হাসেম ফুড ফ্যাক্টরিকেও দিয়েছিলাম, যেটা শেষ হয়েছে গত মার্চ মাসে। তারা করেনি। তারা যদি মার্চ মাসের মধ্যে সেটা করে ফেলতো তাহলে হয়তো আজকে আমাদের এই 52টা প্রাণ হারাতে হতো না। যাই হোক, এটা আস্তে আস্তে আমি যেটা বললাম যে পারসেপশন একদিন চেঞ্জ হবে। আমরা জীবনের বিপরীতে মুনাফাটা আমরা কিভাবে এটাকে ওয়ে করব সেটা যদি আমরা করতে পারি তাহলে মনে হয় এটার একটা ভালো আউটকাম আসবে। নেক্সট হলো হটলাইনের ব্যাপারে। আসলে এই হটলাইনের ব্যাপারে আমি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। মন্ত্রণালয়কে আমি বলেছি যে আমাদের 121 একটা নাম্বার ছিল, সেই নাম্বারটা এখন অ্যাকচুয়ালি মানে ইনএক্টিভ হয়ে আছে। মাঝে মধ্যে ল্যান্ডলাইন থেকে আসে, বাট অন্যান্য অপারেটর যারা আছে তাদের অপারেটরের সঙ্গে কানেক্টিভিটিটা হারিয়ে গেছে বা কানেক্টিভিটিটা যে কোনো কারণে এটা মানে ডিসকানেক্ট হয়ে গেছে। আমি মন্ত্রণালয়কে লিখেছি অলরেডি,
মন্ত্রণালয়ের সচিব মহোদয় এই ব্যাপারে উনি চেষ্টা করছেন। আমরা হয়তো খুব সহসাই একটা মানে ইউনিক নাম্বার পাবো যে এটা শুধুমাত্র ফায়ার সার্ভিসের জন্য ব্যবহার হবে। আমাদেরকে হয়তো আর 999 মুখাপেক্ষি হতে হবে না, কেননা 999 থেকে আমরা যে কলটা পাই সেই কলটা আস্তে আস্তে আমার কাছে 2-3 মিনিট সময় খরচ হয়ে যায়, এবং 2-3 মিনিট সময় ফায়ারের জন্য অত্যন্ত ভাইটাল। এই 3 মিনিট আমি বলবো যে মানে টু কস্টলি টাইম ফর আস। সো এটা যাতে আমাদের সময়টা নষ্ট না হয় সে ব্যাপারে আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি, এবং এটা ইনশাল্লাহ আমি মনে করি যে এটা হয়তো হয়ে যাবে। সচিব মহোদয় এ ব্যাপারে উনি সহমত আছেন এবং এ ব্যাপারে উনি কাজ করছেন। আর 3 নম্বরটা যেটা বলছেন যে লেসন লার্ন, বেসিক্যালি ভাই হিস্ট্রি কিন্তু পড়ার জন্য রাখা হয়, হিস্ট্রি কিন্তু শেখার জন্য না। আমরা কিন্তু হিস্ট্রি থেকে খালি আমরা পড়ে পড়ে মানে আমরা শুনেছি যে সে এই কাজ করেছে, এই কাজ করেছে, ফেল করেছে, বাট আমি যখন করি আমি আবার সেই কাজটাই করছি, আমি কিন্তু আসলে লেসন লার্ন করি না। প্রবলেমটা হচ্ছে সেখানে। তো আমার মনে হয় যে পারসেপশনের কথা বললাম, আমাদের পারসেপশনটা যখন চেঞ্জ হয়ে যাবে ডেফিনেটলি আমরা তখন লেসন লার্ন করবো। আমরা হিস্ট্রি থেকে শিখবো, শিখে আমরা আর দ্বিতীয়বার বেলতলায় যাব না। এই কাজটা আসলে আমরা দেখেছি আমার ইয়ে থেকে, যে আমরা হিস্ট্রি থেকে পড়ি, সুন্দর করে বুঝি, বুঝার পরে আবার ভুলে যাই। সো ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের সময় আসবে যখন আমরা আমাদের পারসেপশনটা চেঞ্জ করতে পারবো, আমরা যখন সিকিউরিটি মাইন্ডেড হব, আমরা যখন আমাদের ব্যাপারে সচেতন হব, জাগ্রত হব, ইনশাল্লাহ আমাদের এই সময়টা চেঞ্জ হবে এবং আমাদের পরিস্থিতি উন্নত হবে, এবং লেসন লার্ন আমরা করে আমরা ভবিষ্যতে এই ব্যাপারে ডেফিনেটলি মিটিগেট করার জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করার সেটা আমরা করব। নেক্সট আপনার যেটা বলেছেন যে ওয়েবসাইটের ব্যাপারে, ইটস এ ভেরি গুড প্রপোজাল। মানে আপনি যেটা বললেন আমি এটা পয়েন্টটা নিলাম। ডেফিনেটলি আই উইল টক টু মাই ডাইরেক্টরস, এবং আমাদের তো যেহেতু একটা ওয়েবসাইট আছে, উই ক্যান অলওয়েজ পোস্ট আওয়ার ইনভেস্টিগেশন রিপোর্ট, স্পেশালি উই ক্যান অলওয়েজ পোস্ট দ্য রিকমেন্ডেশন। আমরা পুরো ইনভেস্টিগেশনটা না করি, আমরা শুধু রিকমেন্ডেশন যেগুলো আছে বা আমাদের সুপারিশ মালাগুলো উই ক্যান অলওয়েজ পোস্ট, এবং উই ক্যান জাস্ট একটা সিনপসিস দিয়ে ছোট একটা স্টোরি করে যে আগুন লাগার কারণগুলো আমরা বলে দিতে পারি। এটা আমি করতে পারি, বাট এটার আমি আপনাকে অ্যাব্রাপ্টলি এখন বলছি না আমি করে দেবো, বাট এটা ব্যাপারে আমার আমি শতভাগ এই ব্যাপারে আমি সহমত এবং পজিটিভ। আমি আমার যে সমস্ত ডাইরেক্টররা আছেন যারা আমার সহযোগী হিসেবে কাজ করেন সবার সাথে কথা বলবো, কথা বলে আই উইল ডু ইট। হোপফুলি ইউ গেট এ পজিটিভ নোট যে ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমি এই কাজটা করবো, এবং আমি মনে করি যে আপনি যে প্রস্তাবটা দিয়েছেন অত্যন্ত একটা উত্তম প্রস্তাব, এবং এটা থেকে যদি কেউ যদি এই স্টোরিটা পড়ে যদি কিছু শিখে এবং শিখে যদি সেটা যদি বাস্তবায়ন করে যদি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়, তাহলে ডেফিনেটলি it will be a very good effort from anybody's side. So thank you so much for this very good suggestion. I noted your point. Thank you so much. থ্যাংক ইউ স্যার। আমি জাস্ট একটা শেষ কোশ্চেন নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম শেষ করব, বিকজ অনেক রাত হয়েছে, আমরা 1 ঘন্টার জায়গায় সে 2 ঘন্টা হয়ে গিয়েছি। মিস্টার ফয়সাল আহমেদ, লাস্ট কোশ্চেন এবং স্পেসিফিক কোশ্চেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, আপনারা শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, আমার আসলে কোশ্চেন না, আমি যেহেতু সাফের একজন অংশধর, সরি আমার একটু বাংলাতেও সমস্যা আছে, অংশীদার হিসেবে কাজ করি। আমি রেজিয়া ম্যামের সাথে একমত ওই বিষয়টাতে, যেখানে উনি প্রসিজারের কথা বলছেন, সেফটি প্রসিজারের কথা বলছেন। তারপরে এই ভাই সাহেব মহিউদ্দিন আহমেদ উনি ইন্ডাস্ট্রিয়াল ফায়ার, ইন্ডাস্ট্রিয়াল এমার্জেন্সির কথা বলছেন, যেখানে যে ইমার্জেন্সি গুলো হয়, সিন অফ সিনারিও গুলো হয়, এগুলাকে আসলে জানার ব্যাপার আছে। তো procedure is the ultimate requirement to prevent further losses or having a fire or any accidents. এটার কোনো বিকল্প নাই। ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে PSM, প্রসেস সেফটি ম্যানেজমেন্ট, যেটা এনশিওর করে কেমিক্যাল হ্যান্ডলিং থেকে শুরু করে সবকিছু। তো কয়টা ফ্যাক্টরিতে, কয়টা কোম্পানিতে প্রসেস সেফটি ম্যানেজমেন্ট আছে, এটা একটু দেখার বিষয় আছে। তারপরে প্রসিজার, যে ফায়ার সার্ভিসের যে কাজটা যদি আমরা করতে পারি একসাথে, তাহলে প্রথম আমাদের কাজ হবে সেফটি প্রসিজার, কারণ সেফটি প্রসিজার উইল ইনস্ট্রাক্ট পিপল যে হোয়াট দে হ্যাভ টু ফলো। তারপরে প্রিভেনশন যখন এনশিওর হয়ে যাবে তখন আর কারেকশনের প্রয়োজন হবে না। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কোনো প্রশ্ন নাই, আমার শুধু এটা হাইলাইট করার ছিল। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ মিস্টার ফয়সাল আহমেদ। আমাকে একটু রিকোয়েস্ট করছেন আমাদের যে আজকে কিনোট স্পিকার আছেন মেজর এটিএম শাকিল নেওয়াজ, জি আপনাকে শেষ করতে চাচ্ছি। আপনাকে কোশ্চেন, আপনার কোনো কোশ্চেন থাকলে স্যার, মেজর শাকিল নেওয়াজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু ডিজি স্যারের সাথে একটু করবো, আমার এক্সপিরিয়েন্সের কথা একটু 1 মিনিট আমি শেয়ার করবো। স্যার ওই ডিএনসিসি মার্কেটের যে স্টোরিটা হলো, তারা কিন্তু কেস করেছিল স্যার, তারা কিন্তু কেস করেছিল আদালতে আমাদের সাথে। সেটা কিন্তু আদালতের আমি কিন্তু একটা চিঠি দিয়েছিলাম যে এই ইয়ের অবস্থা এইটা, এর কোনো সেফটি বলতে কোনো কিছু নাই, আগুন ধরেছে 3, 4, 5 বার স্টোরি দিয়ে লিখেছি, সেফটি নাই। এখন বিজ্ঞ আদালত যদি মনে করে যে তাদেরকে ফায়ার দিতে হবে, তাহলে সে বিজ্ঞ আদালত আমাদেরকে ই করুক, অনুমোদন দেখ। বিদ্যা আদালত আমার চিঠি পেয়ে বিদ্যা আদালত বলছে এই কথাই, এই চিঠিটাও আছে স্যার আপনার এখানে, যেটা স্যার জিজ্ঞেস করেন যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স যেটা বলছে ওটা বাস্তবায়িত সাপেক্ষে যদি ফায়ার সার্ভিস সিভিলকে সন্তুষ্ট করতে অনলি দেন তোমরা এটা পাবা, তো অনুচিত না, সেই ভিত্তিতে এটা ছিল। এখন স্যার লট অফ চেঞ্জেস হয়ে গেছে, এই চেঞ্জের ভিতরে তারা একটা গেম খেলতে যাচ্ছে এই পাবলিক গুলো স্যার, তো এটা কোনোভাবেই দিয়েন না স্যার। আর দ্বিতীয় কথা হলো স্যার, এটা আমার একটা কথা স্যার, যেটা আমরা করে আসতে পারি নাই সেটা স্যার আপনি করতে পারবেন, যেটা নিয়ে বহুত যুদ্ধ করেছি। এই যে মালিকগুলো আছে, এই যে অর্থলোভী যারা এই বিভিন্ন টাকা পয়সা খেলতে চায়, একমাত্র রাস্তা হলো স্যার ব্যাংকিং সিস্টেম এবং ইন্স্যুরেন্স সিস্টেমকে ধরেন। এই দুটাকে ধরতে পারলে পরে আপনার আর খেলা লাগবে না স্যার, এরাই খেলবে। কারণ তাদেরকে মেকানিজম টুলস হলো ব্যাংক তার টাকা দেবে, ইন্স্যুরেন্স তারই করবে, সব ফায়ার সার্ভিসের স্টেটমেন্ট নিয়ে ফায়ার সার্ভিসের রিকমেন্ডেশন নেওয়ার সাপেক্ষে দিবে। এটা যদি করা যায় স্যার, আলটিমেটলি দেখবেন স্যার এদের খেলা অনেকটা বন্ধ হয়ে যাবে। এরা যেরকম স্যার বুদ্ধি নিয়ে খেলে স্যার, আমাদেরকে ওই রকম বুদ্ধি নিয়ে খেলতে হবে স্যার। আপনি অনেক প্রজ্ঞাবান স্যার, যেটা হলো স্যার আপনি এটা করেন, আমি আপনাকে বলতে পারি আপনার সেফটি 100-এ 100 ইনস্যুর হবে। এই বেটা যখন তার ফুয়েল পাবে না, ক্যাশ পাবে না, আলটিমেটলি বাধ্য হবে স্যার সেফটি ইনস্যুর করতে স্যার। এটাই স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। হ্যাঁ শাকিল, থ্যাংক ইউ সো মাচ। শাকিল, থ্যাংক ইউ সো মাচ। আমি ইচ্ছে করে তোমার এই যে আদালতের ইয়েটা আমি স্কিপ করেছি। আমি জানি আদালত যেটা আমাদেরকে রায় দিয়েছে সেই রায়ের ব্যাপারেও আমি ওয়াকেবল, এবং সেটা নিয়ে আমি কথা বলেছি। এবং এখন থেকে মানে ইউ মাইট বি মানে নোয়িং যে আগে যে সিস্টেম যেটা ছিল যে ফায়ার সেফটি ইয়ে না করে ওই ইয়ের মধ্যে লেখা নিয়ে চলে যেত, এখন ওই সিস্টেমটা বন্ধ হয়ে গেছে। এখন কোনো ফায়ারের রিপোর্ট ডিজির ইয়ে ছাড়া দেখা ছাড়া যায় না। সো আমি পার্সোনালি এগুলাকে চেক করি, দেখি ফায়ার সেফটি আছে কিনা, না লেখা দিচ্ছি। বহুত লোকজন আমার অফিসে এখন ঘোরাঘুরি করছে, মানে মার্ক টাইম করতেছে, প্যারেড করতেছে লেখা দেওয়ার জন্য যে ফায়ার সেফটি নাই, এই কথাটা উঠে দেওয়ার জন্য। এখন আমি একটা সিল তৈরি করেছি, এই সিলের মধ্যে লেখা আছে ফায়ার সেফটি প্ল্যান নাই, এটা একদম পুরো স্ট্যাম্প করে লেখা দেওয়া হয়, মাইরা দেওয়া হয়, সিল মাইরা দেওয়া হয়, এবং ওইটার 2 পাশে আমি আবার ইনিশিয়াল করে দিই। সো ইট ইজ বিং ডান। সো আমি যতটুকু মানে যতটুকু করা যায়, মানে আমার চামড়া মোটামুটি যতটুকু মানে কেটে না যাওয়া পর্যন্ত আমি চেষ্টা করছি আর কি। বাট ইউ আন্ডারস্ট্যান্ড বাংলাদেশের যে সিচুয়েশন, সেখানে অনেকাংশে বাইপাস করার যে টেন্ডেন্সি একটা আছে ওইটা থাকেই। তারপরেও সবকিছু মিলিয়ে আমি যেটা চাচ্ছি যে অ্যাটলিস্ট এই ধরনের দুর্ঘটনা যেটা না হয়, যেটাতে পাবলিক মানে আমি মনে হয় যে পাবলিকের লাইফ ইজ ইন ডেঞ্জার এবার দেয়ার লাইফ ইজ ইন স্টেক, এই ধরনের সমস্যা যাতে না হয় আমি চেষ্টা করছি। আর স্টিল আই এম অন ফুট, আমি দাঁড়িয়ে আছি, যতক্ষণ পারি দাঁড়িয়ে থাকবো, আর যতক্ষণ পারবো না, যখন পারবো না তখন সালাম দিয়ে চলে যাবো। দ্যাট ইজ মাই ওয়ে অফ ডুইং থিং, ইউ নো মি ওয়েল। সো এটা করছি, হোপফুলি ইউ ক্যান হ্যাভ ফেথ অন মি। অ্যাটলিস্ট আমার তরফ থেকে, আমি জানি না আমার লোকজন হয়তো অনেক সময় আউট অফ দ্য বক্স কিছু করে কিনা, বাট অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, আমি যতটুকু আমার নেটের মধ্যে, আমার রাডারে, আমার এন্টিনায় যতটুকু ধরা পড়ে, আই ট্রাই টু ডু দ্য জাস্টিস। দ্যাট আই ক্যান টেল ইউ and I can assure you from my side all justice will be done. Thank you. স্যার ব্যাংকটাকে, ব্যাংক এবং ইন্স্যুরেন্সের ব্যাপারে স্যার একটু দেখুন স্যার। হ্যাঁ শিওর। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ এত রাত পর্যন্ত আমাদের সাথে সময় দেওয়ার জন্য। স্পেশাল মেজর শাকিল নেওয়াজ, স্পেশাল থ্যাংক ইউ আমাদের ব্রিগেডিয়ার জেনারেল এমডি সাজাদ হোসেন স্যারকে, স্পেশাল ধন্যবাদ প্রফেসর ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া ম্যামকে, ধন্যবাদ
আর্কিটেক্ট ইকবাল হাবিবকে এবং ধন্যবাদ ডাক্তার এমডি আব্দুল হান্নানকে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ডাক্তার এমডি আব্দুল হান্নান স্যারের কাছে। ওনাকে বলেছিলাম যে আবার সুযোগ করে দিব, কিন্তু সময় স্বল্পতার কারণে ক্ষমা প্রার্থনা করছি। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভ রাত্রি। সবাই নিরাপদে থাকবেন এই আশা ব্যক্ত করে সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশন সব সময় অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য আপনাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Thanks to the organizer also.